হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ড্রামার গল্প নিয়ে। ড্রামাটির নাম হচ্ছে আই মে লাভ ইউ। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি। গল্পের শুরুতেই আমরা ত্যাংশিনকে দেখতে পাবো, যে তার নিজের ব্যাপারে কিছু আমাদেরকে বলছিল। আর সেটা হলো যে ত্যাংশিনের যার উপর ক্রাশ আছে, সেই ছেলেটা ত্যাংশিনের বেস্ট ফ্রেন্ডকে পছন্দ করে। কিন্তু মজার ব্যাপার হলো এইটা যে ত্যাংশিনের বেস্ট ফ্রেন্ড অন্য কাউকেই পছন্দ করে, আর তাই তো ত্যাংশিনের ক্রাশকে রিজেক্ট হতে হয়েছে। আর এই জন্যই ত্যাংশিনের কাছে এখনো একটা সুযোগ আছে তার ক্রাশের মন জয় করার। আর তাছাড়াও ত্যাংশিনের বেস্ট ফ্রেন্ডের তো এখন বিয়ে হয়ে গেছে, তাই ত্যাংশিনের কাছে এটা একটা খুব বড় সুযোগ। আর ত্যাংশিন এই ব্যাপারে তার বান্ধবী ইউহানকে বলছিল। ইউহান একজন ফ্যাশন ডিজাইনার। কথাগুলো শুনে ইউহান ওকে জিজ্ঞাসা করে, কিন্তু তোমার ক্রাশের যে অন্য কারোর ওপর ক্রাশ ছিল সেই ব্যাপারে তোমার কি কোনো সমস্যা নেই? যেটা শুনে ত্যাংশিন বলে, আমার কেন সমস্যা থাকবে, আমার বেস্টিই তো আমার জন্য এই সুযোগটা করে দিয়েছে, কারণ সেও ভালো করে আমার ক্রাশের ব্যাপারে সবকিছুই জানতো। এরপর আমরা এই গল্পের হিরো ত্যাংইউকে দেখতে পাবো, যে তার কোম্পানির দিকেই যাচ্ছিল। আর তার কোম্পানিতে এখন কিছু একটা সমস্যা চলছিল, সেই ব্যাপারে সে ফোনে কারোর সঙ্গে কথাবার্তাও বলছিল। ত্যাংইউ যখন অফিসেই ছিল, ত্যাংশিন ওর অফিসে যায় আর ওকে একটা কেক দিয়ে বলে মন খারাপ করার কোনো দরকার নেই, এর আগে অনেকজনই রিজেক্ট হয়েছে। যেটা শুনে ত্যাংইউ বলে, তুমি বারবার কেন আমার রিজেক্ট হওয়ার কথাটা তুলে আনো বলো তো। এরপরেই ত্যাংইউ ত্যাংশিনকে তার নিজের কাজে যেতে বলে। আর এখানেই একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখান থেকে আমরা এটা জানতে পারি যে 6 মাস আগে যখন ত্যাংইউ এর অন্য কারোর উপর ক্রাশ ছিল, তখন ত্যাংশিনই ওকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিল। তখন থেকে 1352 দিন কেটে গেছে, কিন্তু ত্যাংইউ এখনও বুঝতে পারেনি যে ত্যাংশিন ওকে খুব পছন্দ করে। ত্যাংশিন তো অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় এটাও ভাবছিল যে আমি কি করলে তুমি বুঝতে পারবে যে আমি তোমাকে পছন্দ করি। এরপর ত্যাংশিন যখন তার নিজের কাজে যায়, তখনই সে কিছু কলিগসের গসিপ শুনতে পায়, যেগুলো শুনে সে যখন ইন্টারনেট চেক করে তখন দেখে যে ইউ কোনো সেলিব্রিটির সঙ্গে ছবি তুলেছে। আর সেটা দেখেই লোকেরা গসিপ করছে যে ইউ বোধহয় এই সেলিব্রিটিকে খুব পছন্দ করে। কিন্তু ত্যাংশিন তো ভালো করেই জানতো যে ইউ সেলিব্রিটিকে নয়, ইউ তার বেস্টিকে পছন্দ করে। ত্যাংইউ যখন লিফটে উঠতেই যাচ্ছিল, দেখে যে শিনও ওখানে আছে। ইউ লিফটে চলে আসার পর শিন ওর গায়ের গন্ধ শুঁকতে থাকে, যেটা ইউ এবং ওর অ্যাসিস্ট্যান্ট গাও বুঝতে পারছিল, কিন্তু ওরা কেউই ওকে আটকায়নি। কিছুক্ষণ পর ইউ ওকে জিজ্ঞাসা করে, তুমি এটা কি করছো? তো শিন বলে, আমি এটা চেক করছিলাম যে তোমার গা থেকে অন্য কারোর স্মেল আসছে নাকি, কিন্তু দেখলাম তোমার গায়ে অন্য কারোর স্মেলই নেই, তার মানে ইন্টারনেটের সমস্ত রুমরই ফেক। এরপর ওরা একসঙ্গে পার্কিং লটে চলে আসে। শিন যখন বুঝতে পারে যে ত্যাংইউ একা বাড়ি ফিরছে, গাও ওর সঙ্গে যাচ্ছে না, তখন সেও বাহানা শুরু করে দেয়, আমার গাড়িটা এখানে নেই, তাই আমি তোমার সঙ্গে যেতে চাই। আর এতে ত্যাংইউও রাজি হয়ে যায়। কিন্তু গাড়িতে ওঠার পর শিনের পা ব্রেক পর্যন্ত পৌঁছাচ্ছিলই না, আর তার উপরে সে তার সিটটাকেও এগিয়ে নিয়ে যেতে পারছিল না, যেটা দেখে ইউই ওকে সাহায্য করে। আর এইরকম সাহায্য করতে গিয়ে ইউ ওর অনেকটা ক্লোজ হয়ে যায়, যেটা দেখে শিন একটু নার্ভাস হয়ে যায়। এরপর শিন যখন ইউ এর গাড়ি নিয়ে পার্কিং লট থেকে বেরিয়েই আসছিল, সে দেখে যে গাও ওর গাড়িটাকে ভালো করে দেখছে, যেটা দেখেই শিন গাড়িটাকে অন্যদিকে ঘুরিয়ে নেয়। আর একটু ভয়ও পেয়ে যায়, কারণ সে এটাই ভাবছিল যে গাও কোথাও ইউকে এই ব্যাপারটা জানিয়ে না দেয় যে তার গাড়িটা পার্কিং লটেই আছে। রাতে যখন শিন কাজ করছিল, তখন তার মাথায় এটাই ঘুরছিল যে কোথাও গাও গিয়ে ইউকে সব কথা বলে না দেয়। তাই পরে তিনি গাওকে পটানোর জন্য ও গাওয়ের জন্য অনেক রকম খাবার নিয়ে যায়। ওকে এইভাবে খাবার নিয়ে আসতে দেখে গাও ভাবে, কোথাও শিন কালকের ব্যাপারটা লুকিয়ে রাখার জন্য এইসব করছে না তো, ও কি ত্যাংইউকে পছন্দ করে? এদিকে শিনও মনে মনে এটাই ভাবছিল যে হ্যাঁ, আমি ত্যাংইউকে অনেক দিন থেকেই পছন্দ করি, তাই তুমি প্লিজ এই ব্যাপারটা ত্যাংইউকে জানিও না। আর ওরা যখন মনে মনে এইভাবে কথাবার্তাই বলছিল, তখনই ত্যাংইউ ওখানে চলে আসে, কিন্তু ওদের দুজনের কেউই ত্যাংইউকে কিছুই জানায়নি। শিন গাওয়ের জন্য খাবার নিয়ে এসছে, যেটা ত্যাংইউও লক্ষ্য করেছে। ইউ এখানে ওদেরকে ভুল বোঝে যে ত্যাংশিন এবং গাওয়ের মধ্যে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার চলছে। কিছুক্ষণ পর টিম লিডার এসে ওদেরকে জানায় যে ত্যাংইউ নতুন প্রজেক্টের ব্যাপারে খুব চিন্তায় আছে, তাই নতুন প্রজেক্টের ব্যাপারে কারোর কাছে যদি কোনো রকম ভালো আইডিয়া থাকে, সে সরাসরি ত্যাংইউয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারে। আর লিডারের এই কথা শুনে শিন ভাবে, এইবার আমার কাছে একটা সুযোগ চলেই এসছে, তাই তো আমাকে খুব ভালো একটা নোভেল লিখতে হবে। পরের দিন শিন জিমে যায়, আর সেখানে ওয়ার্কআউট করতে করতে সে ইউ এর জন্যই অপেক্ষা করছিল। ফাইনালি যখন ইউ ওখানে চলেই আসে, তখন সে তার নোভেলের ব্যাপারে ইউকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে যে তোমার কেমন ড্রামা পছন্দ, আমি সেটাকে কিভাবে লিখবো, আর সত্যি যদি আমার নোভেল অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কি তুমি আমার প্রডিউসার হবে? এটা শুনে ইউ জিজ্ঞাসা করে যে তুমি আমাকেই কেন প্রডিউসার হিসেবে চাও? শিন কথাটা চেঞ্জ করে দিয়ে বলে,
কারণ তুমি খুব ভালো মুভি প্রডিউস করো আর তোমার একটাও মুভি ফ্লপ হয় না। আর তাছাড়া আমি যদি ভালো গল্প লিখতে পারি তাহলে তো তুমি আমার প্রডিউসার হবে, তাই না? এটার কোনো উত্তর ইউ না দিয়ে বলে, আমি তোমার সঙ্গে অন্য কোনো প্রডিউসারের দেখা করিয়ে দেব। কথাটা শুনেই শিন মন খারাপ করেই ওখান থেকে চলে যায়। শিনের এতটাই মন খারাপ হয়ে গেছিল যে সে এই ব্যাপারে ইউহানকে কি সবকিছু খুলে বলে। সবকিছু শুনে ইউহান বলে, এবার তোমার ওকে ভুলে যাওয়া উচিত। শিন বলে, আমি সেটা কি করে করতে পারি? তুমি জানো 4 বছর আগে আমি যখন ওকে প্রথম দেখেছিলাম তখন থেকেই আমার ওকে খুব ভালো লেগে গেছিল, আর তাই তো আমি জব করার জন্য ওর কোম্পানিতেই ইন্টারভিউ দিয়েছিলাম। এইগুলো শুনে ইউহান ওকে বলে, তাহলে তুমি ওকে প্রপোজ কেন করে দিচ্ছ না? শিন বলে, আমার খুব ভয় লাগে যে আমি প্রপোজ করা মাত্রই না ও আমাকে রিজেক্ট করে দেয়, কারণ ও খুব বড় লোক বাড়ির ছেলে, তার উপরে খুব বড় প্রডিউসারও। ইউহানের একটা কাজ পড়ে যাওয়ায় সে কিছুক্ষণের জন্য শিনকে তার স্টোরটা সামলাতে দিয়ে ওখান থেকে চলে যায়। ইউহান চলে যাওয়ার পরেই দুজন বড় বাড়ির মেয়ে ওদের স্টোরে আসে, আর এটা দেখেই শিন ওদের স্টোরের যত দামি পোশাক ছিল সবগুলোই বের করে এনে দেয়। আর ট্যাং ডিং এর এইসব ড্রেসগুলো খুব পছন্দও হয়ে যায়, কিন্তু যখন টাকা পেমেন্ট করার সময় চলে আসে তখনও বুঝতে পারে যে এইসব জামাগুলো তো খুবই এক্সপেন্সিভ। যেটা দেখে ডিং এর বান্ধবী বলে, কিন্তু তুমি তো আমাদেরকে অনেক অফার দেবে বলেছিলে। শিন বলে, কিন্তু ড্রেসগুলোও তো দেখো, এগুলো আমাদের স্টোরের লিমিটেড এডিশন, তোমরা না নিলে না নিতে পারো, এগুলো এমনিতেও বিক্রি হয়ে যাবে, কিন্তু তোমাদের ওপর এইসব ড্রেসগুলো খুব মানাবে বলেই আমি বের করেছিলাম। আর এইগুলো শুনেই ডিং ইমপ্রেস হয়ে যায়, তাই তো সে সবগুলো ড্রেসই কিনে ফেলে। এরপর আমরা আর একটা নতুন চরিত্র চেনডংকে দেখতে পাবো, যে ইউ এর খুব ভালো বন্ধু। ওরা দুজন আজকে একটা পার্টিতে এসেছিল। ইউ ওকে জিজ্ঞাসা করে, তুমি কি আজকেও আমার সঙ্গে নতুন মেয়েদের পরিচয় করিয়ে দেবে? যেটা শুনে চেনডং বলে, আমার তো এরকম কোনো ইচ্ছেই নেই, আর এমনিতেও কোনো মেয়ে তোমাকে পছন্দ করবে না, শুধুমাত্র তোমার মায়ের কারণে আমাকে এরকমটা করতে হয়। এদিকে ইউ এর মা এবং বোন এটাই আলোচনা করছিল যে ইউ এর কোনো মেয়ে কেন পছন্দ হচ্ছে না। তখন ডিং বলে যে দাদার আসলে একজনকে খুব পছন্দ ছিল, কিন্তু সে ওকে রিজেক্ট করে দিয়েছে, আর তাই তো ইউ বোধহয় এখন আর কাউকে পছন্দই করছে না। কথাটা শুনেই ইউ এর মা বলে, তাহলে মেয়েটাকে আমাকেও তো দেখাও। যেটা শুনে ডিং বলে, আমি তো নিজেই ওকে কোনোদিন দেখিনি, তাহলে তোমাকে কি করে দেখাবো? তারপর ওরা ওই মেয়েটার ছবি চেনডং এর কাছ থেকেই নেয়, যেই ছবিতে দুজন ছিল। ডিং তার মাকে বলে, একজন ইউ এর এক্স আর একজন তার বন্ধু, যে ইউকে সাহায্য করেছিল, কিন্তু ওদের দুজনের কেউই জানতো না যে এই ছবিটার মধ্যে ইউ এর ক্রাশ কোনটা। ছবিতে শিনকে দেখে ডিং তো ওকে চিনতেও পেরে যায়। আজকে দোকানে শপিং করতে গিয়ে যাকে সে দেখেছিল এটাই তো সেই। আর ডিং তো এখানে এটাও ভুল বোঝে শিনই বোধহয় ইউ এর এক্স। পরের দিন শিন তার নোভেল চেক করানোর জন্য বিখ্যাত স্ক্রিন রাইটার ফেংচেনের কাছে যায়, আর সেখানেই ফেংচেন ওর সঙ্গে ডাইরেক্টর মিস্টার লুয়ের সঙ্গে পরিচয়ও করিয়ে দেয়। মিস্টার লুও শিনকে চিনতে পারে, কারণ এর আগে শিন যে নোভেলটা লিখেছিল সেটা অনেক পপুলার হয়েছিল, আর সেই ব্যাপারে মিস্টার লু শুনিয়েও ছিল। ডিং ইউকে কল করে বলে আজকে সে ইউ এর এক্স গার্লফ্রেন্ডকে দেখেছে, আর সে মিংজুর একটা পোস্টে কমেন্টও করেছে। যেটা শুনে ইউ এর একটু অবাক লাগে, তাই তো সে আবারও জিজ্ঞাসা করে, তুমি কি শিওর যে তুমি আমার এক্সকে দেখেছো? ডিং বলে হ্যাঁ, কিন্তু পরে যখন ইউ সেই পোস্টটা চেক করে তখনও বুঝতে পারে যে ডিং আসলে শিনকে মিংজু ভাবছে। পরের দিন শিন ইউ এর কাছে যায় আর তার প্রজেক্টের ব্যাপারে বুঝিয়ে বলতে শুরু করে। ইউ প্রথমটাই তো ওর নোভেলটাকে রিজেক্টই করে দিয়েছিল, কিন্তু পরে যখন শিন ওকে ভালো করে বুঝিয়ে বলে তখন তো ইউ এর নোভেলটা পছন্দই হয়ে যায়। আর এরকম বোঝাতে গিয়েই শিন মার্কার দিয়ে নিজের গালেই এঁকে ফেলে, যেটা দেখে ইউ এগিয়ে গিয়ে মার্কারের দাগটা তোলার চেষ্টা করে। এইরকম করতে গিয়ে ওরা ক্লোজ হয়ে যায়, আর পরের মুহূর্তেই নার্ভাস হয়ে একে অপরের থেকে দূরে সরে যায়। এরপর যখন ইউ গাওয়ের সঙ্গে লিফটে যাচ্ছিল তখন সে ওকে জিজ্ঞাসা করেই ফেলে যে তোমার এবং শিনের মধ্যে কি চলছে। যেটা শুনে গাও নার্ভাস হয়ে বলে, আমার আর শিনের মধ্যে কিছুই নেই, না সে আমাকে পছন্দ করে না আমি তাকে পছন্দ করি। ওদের কথাবার্তার মাঝখানেই ট্যাংশিন ওখানে চলে আসে, আর আজকেও সে ইউ এর গাড়িতে করেই যাবে বলে, এবং বলে আমার গাড়িটা মেনটেনেন্সে আছে। এটা শুনে গাও বলেই ফেলে, আজকে নিশ্চয়ই তুমি সত্যি কথা বলছো, কারণ আগের দিন তো গাড়িটা পার্কিং লটেই ছিল। আর এটা শুনে ইউ বুঝেই যায় যে আগের দিন শিন ওকে মিথ্যে কথা বলেছিল, তাই তো শিনকে জিজ্ঞাসা করে যে তুমি মিথ্যে কেন বলেছিলে। এটা শুনে শিন একটু ঘাবড়ে যায়, সে আবারও মিথ্যেই বলে যে আসলে তোমার নতুন গাড়িটা আমার ড্রাইভ করার খুব ইচ্ছে হয়েছিল, তাই তো আমি মিথ্যে বলেছিলাম। এটা শুনে ইউ আর ওকে কিছু বলেনি, এবং এলিভেটর থেকে বেরিয়ে যাওয়ার আগে ওকে জিজ্ঞাসা করে আজকে কি তোমার আমার গাড়িটা ড্রাইভ করার ইচ্ছে হচ্ছে না। এটা শুনে শিন খুশি হয়েই ওর সঙ্গে চলে যায়। ইউ এবং শিন যখন গাড়িতে করেই যাচ্ছিল ইউ ওকে জানায় যে তোমার নোভেলটা ফ্যান্টাসি সিরিজ, সেটা শুটিং করতে গেলে আমাদের খুব ভালো অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসের দরকার হবে।
তাই তো বোধহয় তোমার নোবেল নিয়ে আমরা কাজ করতে পারবো না। এরপর শিন বাড়ি চলে আসে আর ভাবে ইউ তাহলে শেষমেশ আমাকে রিজেক্ট করেই দিল, সেটা ঘুরিয়ে ফিরিয়ে হোক না কেন। সেদিন পার্কিং লটে ইউ একটা বাক্সের মধ্যে একটা বিড়াল দেখতে পায় এবং বাক্সের ওপরে এটাই লেখা ছিল যে আমি তোমার প্রতিবেশীর বিড়াল, তাই প্লিজ আমাকে রেখে দাও। পরের দিন শিন শুটিং স্পটে কাজ করতে যায়। আসলে সে তার নোভেল যাতে আরো ভালো করে লিখতে পারে সেই জন্যই এই কাজটা করতে গেছিল। আর সেখানে গিয়ে যে যা কাজ শিনকে করতে বলছিল সবকিছুই শিন করে দিচ্ছিল। এদিকে ইউও সেদিন সেই জায়গাতেই যায় যাতে শুটিংটা কত দূর হয়েছে বা কিভাবে হচ্ছে সেটা দেখতে পারে। আর সেখানে গিয়ে ইউও দেখে যে শিন তো ওখানে বসে বসেই ঘুমোচ্ছে। আসলে এর আগের দিন রাত জেগে জেগে ওকে একটা স্ক্রিপ্ট ঠিক করতে হয়েছিল, তাই তো ও খুব ক্লান্ত হয়েই ঘুমিয়ে পড়েছে। ওকে এইরকম অবস্থায় দেখে ইউ তার নিজের কোটটা খুলে ওর গায়ে দিয়ে দেয়। আর ঠিক তখনই যখন শিন পড়েই যাচ্ছিল ইউ ওকে ধরে ফেলে আর ওকে টেবিলের অন্য সাইডে শুইয়ে দেয়। কিছুক্ষণ পর যখন শিনের ঘুম ভাঙে আর সে নিজের ওপর কোটটা দেখতে পায়, কোটটা দেখেই ও চিনে ফেলে যে এটা তো ইউ এর। যেটা দেখে ইউ খুব খুশি হয়। ইউ যখন বাড়ি ফেরে দেখে যে তার বেড়াল তো গোটা ঘর নোংরা করে রেখেছে। আর বেড়ালটাকে যখন ও ধরতে চায় তখনই বেড়ালটা ওর হাতে আঁচড়েও দেয়। এদিকে শিনকে মিস্টার লু ফোন করে আর ওর সঙ্গে দেখা করবে বলে। শিন যখন মিস্টার লু এর সঙ্গে দেখা করতে যায় তখন মিস্টার লু ওর সঙ্গে নোভেলের ব্যাপারে কথাবার্তা বলে আর এটা বলে যে আমার তোমার নোভেলটা খুব পছন্দ হয়েছে, তাই আমি ওই নোভেল নিয়ে মুভি বানাতে চাই। ওদের কথাবার্তা শেষ হওয়ার আগেই ইউ শিনকে ফোন করে আর বলে তুমি আগে একটা বিড়াল রাখতে তাই না, আমার কাছেও একটা বিড়াল আছে আর যে আমাকে আঁচড়েও দিয়েছে, তুমি তাড়াতাড়ি করে এসে আমাকে একটু সাহায্য করো। এটা শুনে শিন মিস্টার লুকে বাই বলে দিয়ে ইউ এর বাড়িতে যায়। শিন যখন ইউ এর বাড়িতে পৌঁছায় সে আগে ইউ এর আঁচড় লাগা হাতে ওষুধ লাগিয়ে দেয়। এরকমটা করতে গিয়ে ওরা দুজন আবার কাছাকাছি চলে আসে। এরপর ওরা দুজন মিলে বিড়ালটাকে ডাক্তারের কাছে নিয়ে যায় এটা দেখার জন্য যে বিড়ালটাই কোনো সমস্যা আছে নাকি। ডাক্তার বিড়ালটাকে পরীক্ষা করে বলে যে বিড়ালের তো কোনো সমস্যা নেই। এবারে আসে ইউ এর ভ্যাকসিন নেওয়ার পালা, কিন্তু ইউ তো কিছুতেই ভ্যাকসিন নিতে রাজিই হচ্ছিল না। ইউকে যখন ভ্যাকসিন দিতে নিয়ে যাওয়া হয় তখন আমরা বুঝতে পারি যে ইউ আসলে ইনজেকশন থেকে খুব ভয় পায়, তাই তো ভ্যাকসিন লাগাবে না বলছিল। বাড়ি ফেরার পথে শিন ইউকে জিজ্ঞাসা করে যে এই বিড়ালটা তুমি কোথা থেকে নিয়েছো। ইউ বলে বিড়ালটা আমি কিনে নিই, এটা কোনো প্রতিবেশীর বিড়াল। যেটা শুনে শিন ভাবে যে নিশ্চয়ই কোনো মেয়েই ইউকে এই বিড়ালটা রাখতে দিয়েছে, তাই তো সে তাড়াহুড়ো করে বলে ফেলে যে বিড়ালটা যদি তোমার না চাই তাহলে আমি কি রাখতে পারি। এতে ইউও রাজি হয়ে যায়। পরের দিন কোম্পানি থেকে শিনের কাছে ফোন আসে তার কন্ট্রাক্টকে রিনিউ করে দেওয়া হয়েছে। যেটা শুনে শিন বলে কিন্তু তুমি তো প্রথমে না করে দিয়েছিলে, তাহলে এখন কি করে হ্যাঁ বলছো। এটা শুনে সেই লোকটি বলে এসব কিছু আমি করিনি, এসব কিছু ইউ এর কাজ। কথাটা শুনে শিন ভাবে যে ইউ কেন এরকম করেছে, আমি তো সেরকম কোনো কাজও করিনি, মানে আমার কাজের কোনো প্রোগ্রেসও হয়নি। তাহলে কি ইউ আমাকে পছন্দ করে নাকি ইউ বুঝতে পেরেছে যে আমি ওকে পছন্দ করি। আমি কি ইউকে এবার ডাইরেক্টলি জানিয়ে দেব যে আমি ওকে পছন্দ করি। পরের দিন শিন খুব সুন্দরভাবে রেডি হয়ে ইউ এর অফিসে পৌঁছে যায় আর ও এত সুন্দর ড্রেস আপ করে আসছে দেখে ইউ এবং গাও দুজনেই অবাক হয়ে যায়। তারপর ইউ ওকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। তো শিন বলে আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। এটা শুনে ইউ ওকে তার অফিসে নিয়ে যায়। শিন ইউকে জিজ্ঞাসা করে যে তুমি কেন আমার কন্ট্রাক্ট রিনিউ করে দিয়েছো, আমার কাজের জন্য, আমার নোভেলের জন্য নাকি আমার জন্য। এটা শুনে ইউ উত্তর দেয় যে আমার কাছে তো সবকিছুই একই। এরপর শিন যখন কিছু বলতেই যাচ্ছিল ইউ সামনে থেকে জিজ্ঞাসা করেই ফেলে তুমি কি আমাকে পছন্দ করো। শিন বলে গেস করো। তো ইউ বলে হ্যাঁ তুমি আমাকে পছন্দ করো, কিন্তু কবে থেকে করো। এটা শুনে শিন বলে এই 2-3 মাস আগে থেকে হবে। কিন্তু শিন আসল ব্যাপারটা বলেইনি যে ও 4 বছর ধরে ইউকে পছন্দ করে। আর তারপর শিন এটাও বলে যে এবার তুমি আমাকে জিজ্ঞাসা করো না যে আমি তোমাকে কেন পছন্দ করি। আমি তোমাকে পছন্দ করি কারণ তুমি খুব হ্যান্ডসাম, খুব রিচ। আর এইসব কথা শুনে শুনে ইউ এর তো মাথা খারাপই হয়ে যায়, কারণ সে ভাবতে শুরু করে শিন বোধহয় তার টাকার জন্য তাকে খুব পছন্দ করে। শিন ওকে জিজ্ঞাসা করে এবার কি আমি তোমার গার্লফ্রেন্ড হতে পারি। কিন্তু ইউ ওকে এটা বলে রিজেক্ট করে যে আমরা দুজন একে অপরের জন্য সুইটেবলই নই। কথাটা শুনে শিনের খুব খারাপই লাগে আর বলে তুমি আমাকে ডাইরেক্টলি রিজেক্ট করে দিতে, এইভাবে কেন বললে যে আমরা একে অপরের জন্য সুইটেবল নই। এগুলো বলার পর শিন অফিস থেকে বেরিয়ে চলে গেছিল, কিন্তু আবারও ও ফিরে আসে আর বলে তুমি জানো তুমি যখন সেই বিড়ালটার জন্য আমাকে বাড়িতে ডেকেছিলে আমার কিরকম লেগেছিল, কিন্তু তবুও আমি তোমার জন্য এই সব কিছু করেছিলাম, কিন্তু তোমার তো 1 সেকেন্ডও লাগেনি আমাকে রিজেক্ট করতে। এটা বলে ও ইউ এর কাছে এসে ইউকে জোর করেই কিস করে। কিস করা শেষ করার পর শিন বলে এবার নিশ্চয়ই তোমার আমার কথা মনে থাকবে তাই না। এটা বলেই শিন অফিস থেকে বেরিয়ে যায়। বাড়ি ফেরার পর শিন তো খুব কান্নাকাটি করতে শুরু করে দেয়। এদিকে ইউও শিনের কথাই ভাবছিল।
পরের দিন মিস্টার লু শিনকে ফোন করে আর জিজ্ঞাসা করে যে আমাদের কন্ট্রাক্টের ব্যাপারে কি ভাবলে। শিন জানায় যে আমি তো এখনও কিছু ভাবিনি, ভেবে তোমাকে বলবো। কিছুদিন পর শিন আবারও শুটিং স্পটে গিয়ে তার নিজের কাজ শুরু করে দেয়। আর ঠিক সেই দিন ইউও ওখানে পৌঁছে যায়। শিন ইউকে দেখে তার চেয়ার ছেড়ে উঠে তো পড়ে, কিন্তু ওর একটুও ইউয়ের সঙ্গে কথা বলার ইচ্ছেই হচ্ছিল না। শিন মনে মনে এটাই ভাবতে থাকে যে আমি কেন এত ভয় পাচ্ছি, আমার তো ওকে এরকমটা দেখানো উচিত যে আমার কিছুই হয়নি। আর তারপর ও ইউয়ের সঙ্গে খুব নর্মালভাবেই কথা বলে। এরপর তো ইউ ওর সঙ্গে ঠিক করে কথা বলার চেষ্টাও করে, কিন্তু শিন বলে তোমার কাছে নিশ্চয়ই আমাকে বলার মতো কিছুই নেই। এটা বলেই ও খুব আত্মবিশ্বাসের সঙ্গেই ওখান থেকে চলে যায়। সেদিন শিন আবারও ইউহানের স্টোরে যায়। ওকে দেখে ইউহান বলে কি ব্যাপার, তুমি কি রিজেক্ট হওয়ার পরে নিজের সব কাজ ছেড়ে দিয়ে আমার স্টোরেই কাজ করবে নাকি? এটা শুনে শিন বলে না, আমি সেই মেয়েদের মধ্যে পড়ি না যে যারা রিজেক্ট হওয়ার পরে সব কাজ ছেড়ে দেয়। আর তাছাড়া রিজেক্ট হয়েছে তো কি হয়েছে, কতজনই তো রিজেক্ট হয়। আর ওদের কথাবার্তা চলতে চলতে সেই দুজন কাস্টমার চলে আসে যাদেরকে শিন আগে অনেক ড্রেস বিক্রি করেছিল। সেই দুটো মেয়েকে দেখে শিন বলে যে আজকে আমি এদেরকে জামা কাপড় দেখাবো। তো ইউহানও বলে ঠিক আছে। আর আজকেও শিন ওদেরকে খুব দামি দামি জামা কাপড়ই দেখায়। তারপর যখন ওদেরকে বিল দেয়, বিলটা দেখেই তো ডিং শকড হয়ে যায়, কারণ আগের দিনের থেকেও আজকে খুব বেশি পরিমাণে এই বিল এসেছিল। তাই ডিং ইউকে ফোন লাগায় আর বলে তোমার এক্স তো আমার সব টাকা লুটে নিচ্ছে। এটা শুনে ইউ আজকে ওকে ক্লিয়ারও করে দেয় শিন ওর এক্স গার্লফ্রেন্ডই নয়, শিন এক্স গার্লফ্রেন্ডের বান্ধবী। আর ইউ ওকে এটাও বলে যে যত টাকা বিল হয়েছে দিয়ে দাও, আমি তোমাকে টাকা দিয়ে দেব। এটা শুনে ডিং খুশি হয়ে তার ক্রেডিট কার্ডটা শিনকে দিয়ে দেয় আর বলে যে তুমি কি জানো আমি কে? শিন বলে না, তোমার বাবার নাম বললে হয়তো আমি তোমাকে চিনতেও পারি। এটা শুনে ডিং তার বাবার নাম বলে, আর নামটা শুনেই শিন ভাবে যে এটা তো ইউ এর বাবার নাম। তো ডিং বলে হ্যাঁ তুমি ঠিকই ধরেছ, আমি ইউ এর বোন। এইটা শুনেই শিন শকড হয়ে যায় আর ব্যাপারটাকে হ্যান্ডেল করার জন্য ইউহান ওখানে চলে আসে। তারপর ওরা ডিং এবং তার বান্ধবীকে গাড়ি পর্যন্ত ছাড়তেও যায়। এদিকে মিস্টার লু আবারও শিনকে তার কন্ট্রাক্টের ব্যাপারে জিজ্ঞাসা করার জন্য দেখা করতে ডাকে। আর এবারে শিন ওকে বলে যে টাইম কোম্পানির সঙ্গে আমার কন্ট্রাক্টটা 3 মাসেই শেষ হয়ে যাচ্ছে, তারপরেই আমি তোমাকে আমার নোভেলের কপিরাইট দিয়ে দেব। আর কথায় কথায় ও এটাও জানতে পারে যে মিস্টার লু এবং ইউ দুজনে ছোটবেলা থেকে একসঙ্গে পড়াশুনো করেছে আর ওরা দুজন বন্ধুও। আর এখানে ওরা দুজন ইউ এর ব্যাপারে অনেক কথাবার্তাও বলে। পরের দিন শিন যখন অফিসে যায় তখন মিস্টার ডু ওর কাছে চলে আসে আর ওকে জোর করে কন্ট্রাক্ট সাইন করার জন্য। মিস্টার ডু যখন ওকে এইভাবে জোর করছিল তখনই ওর রাইভাল কলিগ ওখানে চলে আসে আর বলে তুমি কেন একেই কন্ট্রাক্ট সাইনের জন্য জোর করছো? তখন মিস্টার ডু এখানে বলেই দেয় এ ড্রিম ফর ইউ নোভেলটা মিস শিনই লিখেছে। এটা শুনেই ওখানে থাকা সমস্ত এমপ্লয়ি অবাক হয়ে যায়, কারণ ওরা সবাই ওই নোভেলটার খুব বড় ফ্যান। শিন মিস্টার ডুকে জানায় যে আমি আর কন্ট্রাক্টটা রিনিউ করতে চাই না, এটা তুমি ইউকেও জানিয়ে দিও। আর এই ব্যাপারটা ইউ এর কান পর্যন্তও চলে যায়। ইউ যখন গাওয়ের সঙ্গে শিনের কন্ট্রাক্ট রিনিউ এর ব্যাপারে কথাবার্তায় বলছিল তখনই ওখানে হাও চলে আসে। হাও ওকে বলে যে আমার কাছে খুব ভালো একটা গসিপ আছে, তুমি কি শুনতে চাও? ইউ বলে আমার কাছে ফালতু সময় নেই। এরপরেই যখন হাও শিনের কথা বলে তখন ইউ কথাটা শোনার জন্য ইন্টারেস্টেড হয়ে পড়ে। হাও ওকে জানায় যে কাল রাতে যখন আমি ডিনার করতে গিয়েছিলাম তখন আমি শিন এবং মিস্টার লুকে একসঙ্গে রেখেছিলাম, আমার তো মনে হয় ওদের দুজনের মধ্যে কিছু একটা চলছে। এটা শুনে ইউ বলে এরকম কোনো ব্যাপারই হচ্ছে না, তুমি সব ভুলভাল খবর দাও। সেদিন রাতে শিন একটা পোস্ট করে সবাইকে জানিয়ে দেয় যে সে টাইম কোম্পানির সঙ্গে তার কন্ট্রাক্টটা রিনিউ করছে না আর সে মিস্টার লু নামে কারোর সঙ্গে এবার কাজ করবে। এই পোস্টটা করে দেওয়ার পর ও তো ঘুমিয়ে যায়, কিন্তু ওর ফ্যানরা সবাই মিস্টার লু এর ডিটেলস বের করতে শুরু করে। পরের দিন শিন কোম্পানিতে গেলেই ইউ ওর সঙ্গে কথা বলতে চায়। ইউ বলে তোমার কি সমস্যা হচ্ছে সেটা বলো, টাকা পয়সা বাড়াতে হলে আমাকে বলো, আমি সেটা করে দিচ্ছি, তুমি কেন কন্ট্রাক্ট রিনিউ করতে চাইছো না? তখন শিন বলে এরকম কোনো ব্যাপার নেই, আমি শুধু কন্ট্রাক্টটা তোমার সঙ্গে আর রিনিউ করতে চাই না, আর তাছাড়া ওটা তো আমার কপিরাইট, আমি যাকে খুশিই দিতে পারি। এটা শুনে ইউ ওকে জিজ্ঞাসা করে ঠিক আছে ভালো কথা, তুমি আমাদের সঙ্গে কন্ট্রাক্ট রিনিউ করতে চাও না তো কার সঙ্গে কাজ করতে চাও? এই কথার উত্তর শিন না দিয়েই ওখান থেকে চলে যায়। পরে ইউ গাওয়ের কাছ থেকে জানতে পারে যে কাল রাতে শিন একটা পোস্ট করেছিল। এই পোস্টটা দেখে ইউ বুঝে যায় যে শিন মিস্টার লু এর সঙ্গে কাজ করতে চাইছে, আর এই মিস্টার লুটা আর কেউ নয়, সেটা ওরই একটা বন্ধু। শিনের করা পোস্টের নিচে মিস্টার লুও রিপ্লাই দেয় আর বলে যে হ্যাঁ আমরা এবার একসঙ্গে কাজ করতে চলেছি আর আমরা দুজন মিলে খুব ভালো একটা মুভি বানাবো। পরের দিন যখন শিন মিস্টার লু এর সঙ্গে দেখা করতেই গিয়েছিল আর কন্ট্রাক্টের ব্যাপারে কথাবার্তাই বলছিল, সেখানে ইউ এবং গাও পৌঁছে যায়। ইউকে দেখে মিস্টার লু বলে তোমার কোম্পানির সঙ্গে তো শিন আর কন্ট্রাক্ট রিনিউ করছে না, তাই কিছুদিন পর ওর নোভেলের কপিরাইট আমার কাছে চলে আসবে। এটা শুনে ইউ বলে
ওর কন্ট্রাক্টটা শেষ হয়নি, আর সেটা শেষ হতে এখনো অনেক দিন বাকি আছে। আর আমার কোম্পানিতে কাজ করাকালীন ও যে অন্য কোনো কোম্পানির লোকের সঙ্গে দেখা করছে, তার জন্য আমি কিন্তু লিগ্যাল অ্যাকশনও নিতে পারি। যেটা শুনে মিস্টার লু বলে, কিন্তু আমরা তো বন্ধু হিসেবে দেখা করছি, সেটাও কি করতে পারি না? ওরা যখন এইভাবে কথাবার্তাই বলছিল, শিন ওখান থেকে চলে যায়। ইউ শিনকে দাঁড়াতেও বলে, কিন্তু শিন ওর সঙ্গে কোনো কথা না বলেই ওখান থেকে চলে যায়। আর তারপরেই মিস্টার লুও ওখান থেকে চলে যায়। ওদের দুজনকে এইভাবে চলে যেতে দেখে ইউ তো ভীষণ রেগে যায়। পরের দিন ইউ যখন অফিসেই ছিল, সে তখন শিনকে টেক্সট করে যে ও কি করছে, কিন্তু শিন ওর টেক্সটটা দেখার পরেও কোনো রিপ্লাই দেয়নি। তারপর শিন কাজ করতে করতে ওখানেই ঘুমিয়ে পড়ে। এদিকে ইউ তো ওর টেক্সটের রিপ্লাইয়ের অপেক্ষা করছিল, কিন্তু শিন আর ওকে রিপ্লাই করেনি। আর এই জন্যই তো ইউ এর মুডটা পরের দিন খুব খারাপ ছিল, আর তাই তো তার সমস্ত দোষ গিয়ে পড়ে গাওয়ের ওপর। বেচারার এমনিই বেতন কাটা যাচ্ছিল। শিন মন তৈরি করেই ফেলেছিল যে সে এবার রিজাইন দিয়ে দেবে, আর এই ব্যাপারে সে ইউ এর সঙ্গে কথা বলতেও যায়। ইউ তখন ওকে মানানোর অনেক চেষ্টাই করে, কিন্তু শিন কোনো কথাই শোনেনি। অফিস থেকে বেরিয়ে আসার পর শিন ভাবে যে সত্যিই কি আমি এই কোম্পানিটা ছেড়ে দিতে চাই। এদিকে ইউকে হাউ যে বারবার ফোন করছিল, সে খুব ইরিটেটেড হয়েই ফোনটা রিসিভ করে আর বলে, তুমি কেন বারবার ফোন করছো? তখন হাউ বলে, আরে এত কেন রাগ করছো? আমাদের সবার রিইউনিয়ন হতে চলেছে, সেটা জানানোর জন্যই তো আমি তোমাকে ফোন করেছিলাম। পরের দিনের রিইউনিয়ন পার্টিতে ইউ পৌঁছে যায়, যেখানে মিস্টার লুও ছিল। তারপর তো কথায় কথায় ওদের দুজনের মধ্যে শিনকে নিয়েই ঝামেলা শুরু হয়ে যায়। ব্যাপারটা সামলানোর জন্য হাও ওখানে চলে আসে। পরের দিন সকালে শিন খুব খুশি হয়ে যায়, কারণ মিস্টার লু ওর কন্ট্রাক্টের ব্যাপারটা ওকে ইমেল করে দিয়েছিল, আর সেখানে যে শর্তগুলো লেখা ছিল সবগুলোই শিনের খুব পছন্দ হয়ে যায়। তাই তো ও খুব খুশি হয়, আর একটা পোস্টও করে যে আজকে আমি খুব খুশি। এই পোস্টটাই যখন ইউ দেখছিল, তখনই ওর সামনে থেকে শিন চলে আসে। এখানেও ইউ ওকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাদের সঙ্গে সত্যিই আর কন্ট্রাক্ট রিনিউ করবে না? দেখো, যদি তুমি হ্যাঁ বলো, তোমার প্রজেক্ট নিয়ে আমরা এখনই কাজ শুরু করে দেব। কিন্তু এতেও শিন রাজি হচ্ছে না দেখে ইউ ওকে জিজ্ঞাসা করে, আমাকে বলো তুমি কেন মিস্টার লু এর সঙ্গে কাজ করতে চাও? শিন বলে, মিস্টার লুও আমার নোভেলগুলো পড়ে সেই রকমই চিন্তা ভাবনা করে যেরকম আমি করি। শিন তারপর ওকে প্রশ্ন করে যে তুমি কি কোনোদিন আমার নোভেলকে পড়ে দেখেছো? তুমি কি দেখেছো যে আমি কি লিখে রেখেছি? তুমি শুধু না দেখেই আমার প্রজেক্টগুলোকে এমনিই রিজেক্ট করে দিতে। এবার ইউ তো এই প্রশ্নে কোনো উত্তরই দিতে পারেনি, তাই শিন ওখান থেকে চলে যায়। সেদিন রাতে ইউ শিনের লেখা নোভেল পড়তে শুরু করে, আর পড়তে গিয়েও বুঝতে পারে যে শিন তো তার এবং শিনের কাহিনীকেই নোভেলে লিখে রেখেছে। আর এখানে সে শিনের সঙ্গে দেখা হওয়া থেকে শুরু করে কিছু কথা মনেও করে, যে কেমন করে শিন তার বেষ্টিকে পটানোর জন্য ওকে হেল্প করেছিল। আর এই নোভেলের শেষে তো এটাও লেখা ছিল যে সামনে থেকে ছেলেটি যদি আমাকে সে আবারও জিজ্ঞাসা করে যে আমি তাকে পছন্দ করি নাকি, তাহলে আমি এখনও হ্যাঁ বলে দেব। এটা দেখে ইউ ভাবে যে শিন বোধহয় এখনও তাকে পছন্দ করে। এদিকে মিস্টার লু শিনের পোস্টকে আবারও রিপোস্ট করে, আসলে সে শিনকে সাপোর্ট করতে চায়। ইউ যখন পরে এই পোস্টটা দেখে, তখন সে তো খুব জেলাস ফিল করে। পরের দিন শিন আবারও ইউ এর সঙ্গে দেখা করে এবং তার রেজিগনেশন লেটারও দিয়ে দেয়। কিন্তু আজকে তো ইউ ওকে যেতে দিতেই চাইছিল না। ওর হাত ধরে ওকে বলে যে তুমি কেন চলে যাচ্ছ? আমি তোমার প্রজেক্টে এক্ষুনি কাজ শুরু করে দিচ্ছি, আর তাছাড়াও তুমি যা আমার সঙ্গে করেছো, তারপরে কি করে আমি তোমাকে এমনিই যেতে দেব? এরপরেও যখন শিন চলে যেতে চাইছিল, ইউ ওকে জোর করেই ধরে রাখে। তাতে শিনের হাতে ব্যথা শুরু হয়ে যায়। সেটা বুঝতে পেরে ইউ ওর হাতটা ছেড়ে দেয়, কিন্তু এটা মানতে রাজি ছিল না যে শিন সত্যিই রেজিগনেশন লেটার দিয়ে দিয়েছে। তাই শিন ওকে বুঝিয়ে বলে, দেখো তুমি আমাকে রিজেক্ট করে দিয়েছো, এই ব্যাপারটা নিয়ে তোমার না অকওয়ার্ড লাগলেও আমার খুব লাগে। শিন ওকে এটাও বলে যে আমি তোমাকে অনেকদিন থেকেই পছন্দ করি, আর তারপরেও তুমি যাতে আমার বেস্টিকে পার্সিউ করতে পারো তার পুরো চেষ্টাই আমি করেছি, কিন্তু এত কিছুর পরেও তুমি আমাকে রিজেক্ট করে দিয়েছো। আর এখন তো আমি আমার রেজিগনেশনও দিয়ে দিয়েছি, আমি শুধু তোমাকে গুড বাই বলার জন্যই এসেছিলাম। এইটা বলেই শিন যখন চলে যাওয়ার চেষ্টাই করছিল, ইউ আবারও আটকে দেয় আর বলে, তুমি তোমাকে প্রথমে পছন্দ করতে তাই না? শিন বলে, হ্যাঁ প্রথমে করতাম, এখন আর নয়। এটা শুনে ইউ বলে, তুমি কেন আমাকে পছন্দ করতে? যেটা শুনে শিন আবারও বলে, কারণ তুমি খুব দেখতে সুন্দর আর রিচও বটে, তোমাকে সব মেয়েরাই পছন্দ করে, তাহলে আমি কেন করব না? ইউ তো এখানে শিনের কাছ থেকে অন্য কিছুই শুনতে চেয়েছিল, মানে শিন সত্যিই কেন ওকে পছন্দ করে। কিন্তু শিনের এই উত্তর শুনে ওর মনটা ভেঙে যায়, আর ওকে অফিস থেকে যেতেও দেয়। শিন অফিস থেকে বেরিয়ে যাওয়ার পর ইউ এর মুডটা এমনিতেই খারাপ হয়ে যায়, তাই ও শিনের রেজিগনেশন লেটারটাকেই ডাস্টবিনে ফেলে দেয়, আর সেই ডাস্টবিনে কাউকে হাত দিতেও দিচ্ছিল না। তারপর ইউ যখন বাড়ি ফিরে আসে, দেখে যে ডিং শিনের অনেকগুলো বই নিয়ে বসে আছে। যেটা দেখে ইউ বলে, তুমি তো প্রথম বই পড়তে একদমই পছন্দ করতে না, তাহলে এখন কি হলো? ডিং বলে, আমার শুধুমাত্র শিনের লেখা বইই পড়তে ভালো লাগে।
আর তোমার যদি শিনের বই দরকার পড়ে তাহলে আমি তোমাকে একটা দিতে পারি। এটা শুনে ইউ বলে তার কোনো দরকার নেই, আমার কাছে আগে থেকেই একটা আছে। এটা বলে ইউ ওখান থেকে চলে যায়। ইউ যে মন খারাপ করে অফিসে বসেছিল ওর কাছে হাউ চলে আসে। হাউ ওকে বলতে শুরু করে, তুমি এবার মেনেই নাও যে তুমি শিনকে খুব পছন্দ করে ফেলেছ, তাই তো শিন রিজাইন দিয়ে দিতে তোমার এই অবস্থা হয়ে গেছে। কিন্তু ইউ এই কথাটা মানতে রাজিই হচ্ছিল না। তবুও হাউ ওকে বলে, তুমি এবার শিনকে বলেই দাও যে তুমি ওকে খুব পছন্দ করতে শুরু করেছো, তুমি প্রথম ধাপটা কেন নিচ্ছ না? আর তুমি যদি এইভাবেই বসে থাকো আগে গিয়ে শিন হয়তো অন্য কাউকে পেয়েও যাবে। হাও এইসব কথা বলে ইউকে কিছুটা হলেও উৎসাহ দেয়। রাতে ইউ দেখে শিন একটা নতুন পোস্ট করেছে যেখানে সে তার বান্ধবী মিংচুকে রেড এনভেলপ পাঠিয়ে কনগ্রাচুলেশন জানিয়েছে। এটা দেখে ইউ শিনকে 6টা রেড এনভেলপ পাঠিয়ে দেয়। তারপর সে শিনের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করতে থাকে। এতগুলো রেড এনভেলপ দেখে শিন জিজ্ঞাসা করে, এগুলো পাঠানোর কি মানে? এর উত্তরে ইউ বলে, তুমি কি এগুলো অ্যাকসেপ্ট করবে না? শিন বলে, আমি কেন করব, আমার তোমার সঙ্গে কি সম্পর্ক? ইউ শিনকে আরো টেক্সট পাঠায়, কিন্তু তার উত্তর শিন আর দেয়নি। এরপর ইউ শিনের নোভেলের প্রমোশনাল পোস্টটাকে নিজের অ্যাকাউন্টে রিপোস্ট করে। পরের দিন শিন ঘুম থেকে উঠে যখন অনলাইনে যায় তখন দেখে যে ইউ এর পোস্টটা তো ভাইরাল হয়ে গেছে, আর সবাই তো এটা নিয়ে বলাবলি করছে শিন কি আবার ইউ এর সঙ্গে কন্ট্রাক্ট রিনিউ করতে চায়। এইসব কিছু দেখার পর শিন আবারও শুয়ে পড়ে আর ভাবে যে আমার বোধহয় এখনও ঠিক করে ঘুম ভাঙেনি। কিন্তু তারপরেই ওর কাছে মিস্টার লুয়ের ফোন চলে আসে আর সেও এই ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন শিন বলে, আমি তো জানিই না ইউ কেন এরকম করেছে, কিন্তু আমি ওর সঙ্গে কন্ট্রাক্ট রিনিউ করতে চাই না। এটা শুনেই মিস্টার লুয়ের মনে একটু স্বস্তি আসে। এরপর মিস্টার লু শিনকে তার নিজের কোম্পানিতে নিয়ে গিয়ে সমস্ত এমপ্লয়ির সঙ্গে পরিচয় করিয়ে দেয়, আর এখানে তারা তাদের কন্ট্রাক্টের ব্যাপারে অনেক কথাবার্তাও বলে। এইদিকে ইউ গাওকে জিজ্ঞাসা করছিল শিনের প্রজেক্টটা কেমন চলছে আর তাদের কোম্পানিতে কেমন কাজ হচ্ছে। তখন গাও ইউকে বলে, তুমি যদি ওদের কোম্পানিতে ইনভেস্ট করতে চাও তাহলে করতে পারো, আসলে এটা তো একটা ফ্যান্টাসি সিরিজ, এখানে অনেক ইনভেস্টমেন্ট দরকার হয়। গাওয়ের কথা শুনে ইউ শিনের প্রজেক্টে ইনভেস্ট করতে রাজি হয়ে যায়। শিন যখন কথাবার্তা শেষ করে বেরিয়েই যাচ্ছিল তখনই লুয়ের কাছে মিস্টার ভ্যানের ফোন আসে, আর মিস্টার ভ্যান ওকে জানায় আমার স্টোমাক ক্যান্সার হয়ে গেছে। এটা শুনেই মিস্টার লুয়ের মনটা খারাপ হয়ে যায়, আর ওদের মন খারাপ দেখে শিনেরও মন খারাপ হয়ে যায়, কারণ এইসব কারণের জন্য ওর প্রজেক্টটাও যে পিছিয়ে যাচ্ছে। এই ব্যাপারে যখন ইউহান এবং ডিং জানতে পারে তাদেরও মন খারাপ হয়ে যায়। পরে শিন ডিংকে জানায় যে সে একটা নতুন বাড়ি কিনতে চায়, আর বাড়িটা মিস্টার লুয়ের স্টুডিওর কাছে হওয়া চাই যাতে তার কাজ করতে সুবিধা হয়। ডিং ওকে জিজ্ঞাসা করে, তুমি কি বাড়িটা পছন্দ করে ফেলেছো নাকি এখনো করনি? শিন বলে, এখনো তো করিনি। এটা শুনেই ডিং বলে, তাহলে তোমাকে চিন্তা করতে হবে না, আমি তোমাকে হেল্প করব, আমার একটা কাজিন এইসব কাজ করে। এরপর শিন ইউ এর কাছে যায় তার রেজিগনেশনের ব্যাপারে কথাবার্তা বলতে। ইউ ওকে জিজ্ঞাসা করে, তুমি কি শিওর? কারণ মিস্টার ভ্যানও এখন অসুস্থ হয়ে পড়েছে। শিন বলে, হ্যাঁ আমি ওদের সঙ্গেই কাজ করতে চাই, কারণ আমার লেখা নোভেল ওদের খুব পছন্দ হয়েছে। এটা শুনে ইউ বলে, আমিও তো তোমার নোভেল পড়েছি, আর আমি কি একবারও বলেছি যে আমার তোমার নোভেলটা পছন্দ হয়নি? আমার তোমার নোভেলটা এতটাই পছন্দ হয়েছিল যে আমি একদিনেই পুরো নোভেলটা পড়ে ফেলেছি। এইগুলো শুনে শিন একটু কনফিউজড হয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই গাও চলে আসে। ইউকে জানায় যে একজন স্ক্রিন রাইটারের সঙ্গে ওকে কথা বলতে হবে, যেটা শুনে শিনও তার কাজের বাহানা দিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে মিস্টার লু শিনকে আবারও ডেকে পাঠায় আর ওকে বলে এখন ওকেই এই কোম্পানির স্ক্রিন রাইটার হতে হবে, কারণ মিস্টার ভ্যান তো অসুস্থ হয়ে পড়েছে। এতে শিনও রাজি হয়ে যায়। মিস্টার ভ্যান অসুস্থ হয়ে পড়ায় লুয়ের কোম্পানিতে অনেক প্রবলেম শুরু হয়ে যায়, তাও আবার ইনভেস্টমেন্টের কারণে। কোনো কোম্পানি এখন আর লুয়ের কোম্পানিতে ইনভেস্ট করতেই চাইছিল না। পরের দিন শিন যখন লুয়ের কোম্পানিতেই ছিল, ফ্যাংচেন জিজ্ঞাসা করে, টাইমস কোম্পানি কেন আমাদের প্রজেক্টে ইনভেস্ট করতে চাইছে? এটা শুনে মিস্টার লু বলে, হ্যাঁ টাইমস কোম্পানি থেকে আমার কাছেও 3-4 বার ফোন এসেছিল। এটা শুনে শিন ভাবে যে ইউ আমাদের কোম্পানিতে ইনভেস্ট কেন করতে চাইছে। এদিকে মিস্টার লু বলে, টাইমস কোম্পানির সঙ্গে একটা মিটিং রাখিয়ে আসো, তাহলেই বোঝা যাবে ওরা আসলে কি শর্ত রাখতে চাইছে। পরের দিন ওরা একটা রেস্টুরেন্টে টাইমস কোম্পানির সঙ্গে মিটিং রাখে, যেখানে ইউ শিনের জন্য মেনু নিয়ে চলে যায় আর বলে তুমি এখান থেকে যা খুশি অর্ডার করতে পারো। কিন্তু শিন তো কিছুতেই অর্ডার দিতে চাইছিল না, আর তখনই মিস্টার লু এসে মেনু কার্ডটা নিয়ে নেয়। এরপরই মিটিং শুরু হয়, যেখানে ইউ বলে আমি ইনভেস্টমেন্ট করতে চাই, কিন্তু আমার তেমন কোনো শর্তই নেই। যেটা শুনে মিস্টার লু বলে, তাই নাকি? ইউ বলে, হ্যাঁ আসলে ইউ শুধুমাত্র শিনকে সাহায্য করার জন্যই ইনভেস্টমেন্ট করতে রাজি হয়েছে। কিন্তু এখানে মিস্টার লু বলে, ঠিক আছে আমি এই ব্যাপারে ভেবে বলবো। বাড়ি ফিরে ইউ ড্রিঙ্ক করতে শুরু করে আর সকালের কথাগুলোই ভাবতে থাকে। আসলে সে সকালে আলাদা করে শিনের সঙ্গে কথা বলতে চেয়েছিল, কিন্তু মিস্টার লু ওখানে চলে আসায় ওদের মধ্যে কোনো কথাই হয়নি, আর এইগুলো ভেবে ভেবেই ও খুব জেলাস হয়।
ও যখন ড্রিঙ্ক করছিল ডিং ওর কাছে আসে আর বলে আমি তোমাকে একটা নিউজ দিতে চাই। এটা শুনে ইউ বলে আমি শোনাই ইন্টারেস্টেড নই। তখন ডিং বলে কিন্তু এই ব্যাপারটা তো শিনের ব্যাপার, যেটা শুনে ইউ ইন্টারেস্টেড হয়ে পড়ে। তখন ডিং ওকে বলেই দেয় যে শিন একটা নতুন বাড়ি কিনবে ভাবছে। পরের দিন ডিং শিনকে একটা বাড়ি দেখাতে নিয়ে আসে, যেই বাড়িটা শিনের খুব পছন্দ হয়ে যায় আর দামটাও খুব কম ছিল, তাই শিন বাড়িটা কিনেই ফেলে। এরপর শিন যখন নিজের নতুন বাড়িতে জিনিসপত্র গোছাচ্ছিল তখনই ও দেখে যে একটা ছেলে কিছু ভারী বাক্স নিয়ে ওর বাড়ির মধ্যে আসছে। তারপরও ভালো করে দেখে বুঝতে পারে যে এটা তো আর কেউ নয়, এটা ইউ। ইউকে দেখেই শিন জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। এটা শুনে ইউ বলে আমি আমাদের রিলেশনশিপটাকে ইমপ্রুভ করার জন্য এসেছি, আর তাই তো আমি তোমাকে সাহায্য করতে চাই। এটা শোনার পর শিন চুপচাপ করে সোফায় বসে পড়ে আর ইউকে সমস্ত কাজ করতে দেয়। এইভাবে কাজ করতে করতে বেচারা ক্লান্তই হয়ে পড়ে, তাই সে শিনকে জল দিতে বলে, কিন্তু শিন বলে জলটাও তুমি নিজেই খুঁজে নাও। তখন ইউ শিনের সামনে টেবিলে যে জলের বোতলটা ছিল সেটা তুলেই জল খেতে শুরু করে, আর এটা দেখেই শিন ওকে আটকাতে চায়। এইরকমটা করতে গিয়ে ওরা দুজন খুব ক্লোজ হয়ে যায়। জলের বোতল থেকে পুরো জলটাই ইউ এর গায়ে পড়তে থাকে, কিন্তু ওরা দুজন একে অপরকে দেখতে এতটাই ব্যস্ত ছিল যে ওদের তো এই কথাটা মাথায় ছিল না। ইউ বলে তুমি এরকম কেন করছো, আমি তোমার জলের বোতল থেকে জল খেয়েছি তো কি হয়েছে, এমনিতেও তো তুমি আমাকে 3 মিনিট ধরে কিস করেছো। এটা বলার পরেই ইউ একটা টাওয়েল নিয়ে নিজের শার্ট পরিষ্কার করতে চলে যায়। শিনের হাতে আঘাত লাগা জায়গায় ইউ বরফ লাগিয়ে দিচ্ছিল। ইউ এরকম করছে দেখে শিন তো ওকেই দেখতে থাকে আর তারপর নিজের মনে মনে ভাবে অন্য কিছু ভাবার মোটেও দরকার নেই, ও শুধুমাত্রই একজন হ্যান্ডসাম ছেলে আর কিছুই নয়। ইউ এর অফিসে কিছু কাজ থাকায় ইউ ওখান থেকে চলে যায়। ডিং যখন শিনের সঙ্গে দেখা করার জন্য ওর বাড়িতেই যাচ্ছিল তখন দেখে পার্কিং লটে ওর দাদার গাড়ি দাঁড়িয়ে আছে, তাই শিনের বাড়িতে পৌঁছেই ও জিজ্ঞাসা করে ইউ নিশ্চয়ই এখানেই আছে। শিন বলে ইউ তো এখানে নেই। ঠিক তখনই সামনের ফ্ল্যাট থেকে কেউ দরজা খুলে বেরিয়ে আসে, যেটা দেখে ডিং বলে ইউ। এটা শুনে ইউ শকড হয়ে যায় আর ভাবে আমি তো ভেবেছিলাম কাউকে জানতেই দেবো না যে আমি সামনের ফ্ল্যাটে শিফট হয়েছি, কিন্তু ওরা তো আমাকে প্রথম দিনেই ধরে ফেলেছে। ইউ কি বলবে সেটা বুঝতে না পেরে ও ফ্ল্যাটে চলে যাবে ভাবছিল, কিন্তু ডিং ওকে আটকে দেয় আর বলে তুমি এখানে বাড়ি কেন নিয়েছো। ইউ বলে আমার এই বাড়িটা ভালো লেগে গেছিল তাই। যেটা শুনে শিন বলে ও তোমার তাহলে বড় বড় ভিলা ছেড়ে হঠাৎ করে ছোট বাড়িটা পছন্দ হয়ে গেল। এটা বলেই শিন তার বাড়ির মধ্যে চলে যায়। এরপর ডিং যখন ইউয়ের সঙ্গে আরো কথা বলতেই যাচ্ছিল শিন আবার ওখানে চলে আসে আর ডিংকেও বাড়ির ভেতরে নিয়ে যায়। পরের দিন সকাল থেকে ইউ ব্রেকফাস্ট রেডি করতে শুরু করে, কিন্তু একটা অমলেটও ঠিক করে বানাতেই পারছিল না, কিন্তু শেষমেশ ও একটা অমলেট ঠিক করে বানিয়েই ফেলে। এরপর সে নিজের বাড়ির দরজার সামনে গিয়ে ওয়েট করছিল কখন শিন তার বাড়ি থেকে বেরোবে। কোথাও শিন অফিসে চলে যায়নি তো, আর কিছুক্ষণ পরেই শিন তার বাড়ি থেকে বেরিয়ে আসে। ঠিক একই সময়ে ইউও বাড়ি থেকে বেরোয় আর বলে দেখো কিরকম কোইন্সিডেন্স। লিফটে ওঠার পর ইউ শিনকে ব্রেকফাস্টও দেয়, কিন্তু প্রথমটাই শিন ব্রেকফাস্টটা নিতেই চাইছিল না, যেটা দেখে ইউ জোর করে আর বলে আমি ভালো করেই জানি তুমি এখনও ব্রেকফাস্ট করোনি। এরপর ইউ ওকে একটা মিল্কের বোতল দিয়ে বলে এটা টেস্ট করো, এটা খুব ভালো। শিন যখন টেস্ট করছিল তখনই ইউ বলে আমি তোমাকে পার্সিউ করতে চাই, যেটা শুনে শিন শকড হয়ে যায়। তারপর বলে কিন্তু তুমি তো আমাকে বলেছিলে যে আমরা একে অপরের জন্য সুইটেবল নই। তখন ইউ বলে হ্যাঁ আমি বলেছিলাম, আমি আমার সব কথা ফিরিয়ে নিতে চাই। শিন বলে আমার মনে হয় না তুমি আমার প্রতি অতটাও সিনসিয়ার, তাই আমি তোমাকে বলছি তুমি আমার থেকে দূরেই থাকো। এইটা বলেই শিন ওখান থেকে চলে যায়। ডিং শিনকে টেক্সট করে রাতের একটা পার্টিতে ইনভাইট করে। শিন বলে আমার কাজ আছে তাই আমি যেতে পারবো না। রাতের পার্টিতে যাবে না করেও শিন পৌঁছে যায়। তাই ডিং এখানে ইউ এর ব্যাপারে অনেক কথাই শিনকে বলতে থাকে আর বলে যে আমার দাদা এখন মন থেকে তোমাকে পার্সিউ করছে, তাই তোমার এইভাবে বারবার না বলা একদমই ঠিক হচ্ছে না। এরপর পার্টিতে ওরা খুব ড্রিঙ্ক করে আর এই ব্যাপারটা জানতে পেরে ইউ এবং হাও পৌঁছে যায় ওদেরকে বাড়ি ছেড়ে দিয়ে আসার জন্য। ইউ কোনো রকম করে শিনকে গাড়িতে তো বসিয়ে দেয়, কিন্তু শিন ওকে ধরে নেয় আর জিজ্ঞাসা করে যে তুমি কি সত্যিই ইউ। এইটা বলেই শিন ইউ এর ক্লোজ হতে শুরু করে। শিনকে এরকম করতে দেখে ইউ বলে দেয় আমি তো ইউ নই। ইউ এরকম বলেছিল যাতে শিন ওকে ছেড়ে দেয়, আর সত্যিই শিন ওকে ছেড়ে দিয়েছিল। তারপর ইউ ওকে ওর বাড়িতে নিয়ে যায়। ইউ যখন শিনকে শুইয়ে দিচ্ছিল তখন শিন আবার ওকে ধরে ফেলে আর বলে আমি জানি তুমি ইউ, তুমি তবুও কেন আমাকে মিথ্যে বললে। আমি না তোমাকে একটা সিক্রেট বলতে চাই। যেটা শুনে ইউ বলে হ্যাঁ বলো। শিন বলে অর্ধেক সিক্রেটটা তুমি বলো, তাহলে এই বাকিটা আমি বলে দেব। ইউ বলে আমি জানি তুমি আমাকে এখনও পছন্দ করো, কিন্তু তারপরেও তুমি আমাকে না বলছো, আর এটাই তোমার সিক্রেট। এটা বলে ও যখন শিনের দিকে তাকায় দেখে শিন তো ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকালে শিন ঘুম থেকে উঠে তার ফোন চেক করতে শুরু করে।
তখনই দরজার বাইরে থেকে ইউ ওকে জিজ্ঞাসা করে, তুমি কি ঘুম থেকে উঠে পড়েছো? তখন শিন বলে, তুমি আমার বাড়িতে কি করছো? রুম থেকে বেরিয়ে এসে শিন ইউকে বলে, তুমি এখনো এখানে কি করছো? এরপর থেকে কি তুমি আমার বাড়িতেই থেকে যাবে? ইউ বলে, না সেরকম ব্যাপার তো নয়, তোমার ব্রেকফাস্ট হয়ে গেলেই আমি এখান থেকে চলে যাব। এখানে ইউ শিনের কাছে অনেক কথা ক্লিয়ার করে, যেমন সে মিংঝুকে খুব একটা পছন্দ করতো না, শুধুমাত্র তার বাড়ি থেকে বিয়ের চাপ দিয়েছিল, তাই সে মিংঝুকে বিয়ে করবে বলেই ওকে পার্সিউ করার চেষ্টা করছিল। আর এই ব্যাপারে সে শিনেরও সাহায্য নিয়েছিল। এইভাবে ও ইনডাইরেক্টলি শিনকে হার্টও করে ফেলেছে। এগুলো শুনে শিন বলে, কিন্তু তুমি এখন এইসব কিছু আমাকে কেন বলছো? ইউ বলে, কারণ আমি চাই না আমাদের মধ্যে কোনো কথা লুকানো থাকুক। তুমি যদি আমাকে কিছু বলতে চাও তুমিও বলতে পারো। এইসব কিছু শুনে শিন বলে, আমি এখন তোমাকে কিছুই বলতে চাই না, তুমি এখন যেতে পারো। মিস্টার লু অ্যাক্ট্রেস জিয়াওকে তাদের প্রজেক্টের হিরোইন করবে ভেবে রেখেছে, কিন্তু জিয়াও আগে থেকেই ইউ এর কোম্পানির অ্যাক্ট্রেস, আর তার জন্য তাদের কোম্পানিতে কন্ট্রাক্ট সাইনও করা ছিল। কিন্তু মিস্টার লু এর কোম্পানিতে কাজের জন্য ইউ ওর কন্ট্রাক্টটা টার্মিনেটও করে দেয়। জিয়াও মিস্টার লু এর সঙ্গে কাজের জন্য খুব আগ্রহী, কারণ ওরা যে প্রজেক্টে কাজ করবে সেটাই করলে ওর অনেক লাভই হবে। কিন্তু এত কিছুর পরেও জিয়াও এর অ্যাসিস্ট্যান্ট বারবার ওদেরকে ফোন করে রিজেক্ট করছিল, আর বলছিল জিয়াও এর এখন অডিশন দেওয়ার মতো সময় নেই। শিন, মিস্টার লু এবং ফেংচেন ওরা তিনজনে অ্যাক্ট্রেস খোঁজার জন্য অডিশন নিতে শুরু করে, কিন্তু একটাও হিরোইন ওদের পছন্দই হয়নি। ওরা তিনজন যখন এইসব ব্যাপারে কথা বলতে বলতে বাইরের দিকেই যাচ্ছিল, তখনই মিস্টার লু এর চোখ ডিংয়ের ওপর পড়ে, আর ও ডিংকে দেখেই ইমপ্রেস হয়ে যায়, আর ডিংকেই সে তাদের প্রজেক্টের হিরোইন বানাবে বলেই ভেবে নেয়। কিন্তু শিন এসে মিস্টার লুকে জানায় ডিং তো কোনো অ্যাক্ট্রেসই নয়, আর তাছাড়াও ইউ এর বোন। যেটা শুনে মিস্টার লু অবাক হয়ে গেলেও তবুও সে ডিংকে মানানোর চেষ্টা করে যে তুমি কেননা আমাদের প্রজেক্টের হিরোইন হয়ে যাচ্ছ, অ্যাক্টিং যদি তুমি না জানো আমি তোমাকে শেখাতে পারি। ওদের কথাবার্তার মাঝখানেই ওখানে ইউ চলে আসে আর জিজ্ঞাসা করে যে এখানে কি হচ্ছে। তখন শিনোকে সব কথা খুলে বলে। সবকিছু শুনে ইউ বলে, কিন্তু তুমি তো জিয়াওকে অ্যাক্ট্রেস করবে বলেছিলে, এখন কি হলো? যেটা শুনে লু বলে, কিন্তু আমি তার থেকেও ভালো কাউকে পেয়ে গেছি। ইউ বলে, ডিং যদি অ্যাক্টিং করতে চায় তাহলে করতে পারে, আমি ওকে সবকিছু দিয়েই সাপোর্ট করব। শিন যখন মিস্টার লু এর কোম্পানিতেই ছিল, তখনই মিস্টার লু এর কাছে জিয়াও এর অ্যাসিস্ট্যান্টের ফোন আসে আর বলে জিয়াও এখন ফ্রি আছে আর সে তোমার সঙ্গে দেখা করতে চাইছে। এটা শুনে মিস্টার লু বলে, কিন্তু আমি এখন ফ্রি নেই, আর আমি জিয়াওয়ের সঙ্গে দেখা করতেই চাই না, কারণ আমি জিয়াওয়ের থেকে একজন ভালো অ্যাক্ট্রেস পেয়ে গেছি। মিস্টার লু শিনকে বলে, তুমি তো ডিংকে ভালো করে জানো, তাই একবার তুমি আমার সঙ্গে ওকে দেখা করিয়ে দিও। ও অ্যাক্টিং জানে না তো কি হয়েছে, আমি ওকে শিখিয়ে দেব। পরের দিন শিন ডিংকে মিস্টার লু এর কোম্পানিতে ইনভাইট করে। ডিংকে দেখে বাকি এমপ্লয়িরা জিজ্ঞাসা করে, এত সুন্দর মেয়েটা আমাদের কোম্পানিতে কি করছে? তখন শিন ওদেরকে বলে, ডিং আমাদের প্রজেক্টের ফিউচার হিরোইন। এটা শুনে সবাই খুশি হয়ে যায়, ওরা আরো বেশি করে ডিংয়ের প্রশংসা করতে থাকে। মিস্টার লু ডিংকে তাদের একটা পুরনো মুভি দেখায়, যেটা মিস্টার লু এর প্রথম কাজ ছিল, আর তারপরে সে একটা নোভেল থেকে কিছু লাইনও ওকে পড়ে শোনায়। যেসব কথা শুনে ডিং মিস্টার লুকে দেখতেই থাকে, কারণ সেই নোভেলের লাইনগুলো খুবই রোমান্টিক ছিল। পরের দিন ডিং একটা গ্রুপ চ্যাট খুলে সবাইকে জানিয়ে দেয় যে সে লু এর কোম্পানির হিরোইন হতে রাজি। যেটা শুনে সবাই খুশি হয়ে যায়, কিন্তু এত খুশির মাঝেও একটা সমস্যা তৈরি হয়ে যায়, আর সেটা হলো জিয়াও যে মিস্টার লু এর সঙ্গে কাজ করতে পারছে না আর ইউ এর সঙ্গেও কন্ট্রাক্ট টার্মিনেট করে ফেলেছে, সে এখন শিনকে টার্গেট করেছে, আর সে সবাইকে এটা বলছে যে শিন নাকি কারুর লেখা কপি করেছে। আর ব্যাপারটা এতটাই চারিদিকে ভাইরাল হয়ে যাচ্ছিল যে সমস্ত বুক স্টোর থেকেই শিনের লেখা বইগুলোকে সরিয়ে ফেলা হচ্ছিল। এই ব্যাপারটা ইউ এর কান পর্যন্তও পৌঁছে যায়, কিন্তু ইউ তো অবশ্যই শিনকেই বিশ্বাস করবে। ডিং সবাইকে বলতে থাকে, তোমরা কেন কিছু করছো না, তোমাদের তো এদের বিরুদ্ধে জবাব দেওয়া উচিত। শিন বলে, তাহলে কি আমি একটা স্টেটমেন্ট দিয়ে দেব? আর এটা করার পারমিশন মিস্টার লু ওকে দিয়ে দেয়। কিন্তু শিনের স্টেটমেন্টের পরে তো লোকেরা ওর ব্যাপারে আরোই খারাপ কমেন্ট করতে থাকে। ইউ চিন্তায় পড়েছিল যে সে কি করে শিনকে সাহায্য করবে, আর একটা নোভেল বা কোথা থেকে এলো, সেটা কে লিখেছে, কপিরাইটটাই বা কার কাছে আছে, এই ব্যাপারে সে গাওকে খোঁজ খবর নিতেও বলেছে। এদিকে শিনের অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছিল, সে কি করবে বুঝতেই পারছিল না। এইসব কিছু ভেবে তার কান্নাও চলে আসছিল। শিন যখন একা একাই যাচ্ছিল, ডিং ওর কাছে চলে আসে আর ওকে বলে, চলো আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি। এটা বলে সে শিনকে বাড়িয়ে নিয়ে আসে, যেখানে ইউও ছিল। তারপর ওরা তিনজন মিলে একসঙ্গে ডিনার করতে বসে, যেখানে ইউ শিনকে খাওয়ার সার্ভ করে দিচ্ছিল। ডিনারের পর ওরা দুজন মিলে ডিংকে এলিভেটর পর্যন্ত ছাড়তে আসে। ডিং চলে যাওয়ার পর ওদের মধ্যে নোভেলের ব্যাপারে কথাবার্তা শুরু হয়ে যায়। শিন বলে, আমার জন্য তোমার এতগুলো টাকার ইনভেস্টমেন্ট নষ্ট হয়ে গেল। ইউ বলে, ওরকম কোনো ব্যাপারই নেই। শিন জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে বিশ্বাস করো? ইউ বলে,
কখন থেকে করি সেটা জানি না, কিন্তু সত্যিই আমি তোমাকে খুব বিশ্বাস করি। কথাটা শুনেই শিন খুব খুশি হয়ে যায়। সেদিন রাতে ইউ যখন বাড়ি ফেরে তখন ওর বাবা ওর সঙ্গে কথা বলে আর এটাও বলে যে তোমার কোম্পানিতে যে প্রবলেমটা চলছে সেটা তাড়াতাড়ি করে সলভ করো। পরের দিন ইউ যখন কোম্পানিতে যায় সমস্ত শেয়ার হোল্ডাররাও সেই একই কথাই বলে। এদিকে মিস্টার লুয়ের কোম্পানিতে যখন মিটিং চলছিল সবাই শুধুমাত্র শিনকে সান্ত্বনাই দিচ্ছিল, কারণ এছাড়া তাদের কাছে করার মতো কিছুই তো ছিল না। মিটিং শেষ হওয়ার পর মিস্টার লু তোকে এটাও বলে দেয় তুমি কিছুদিনের জন্য ছুটি নিয়ে নাও, এতে তোমার মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। ছুটিতে সে তার বাড়িতে চলে যায়, যেখানে ওর মা ওকে বলে তুমি তো ছুটিই পেতে না, তাহলে আজকে বাড়িতে কি করে চলে এলে? সেটা শুনে ওর বাবা বলে আরে মেয়েটাকে বাড়ির ভেতরে তো আসতে দাও। রাতে ওর বাবা ওর সঙ্গে খুব সুন্দর করে কথা বলে। আসলে ওর বাবা অনলাইনে যে সব ব্যাপার চলছে সবকিছুই জানতো। ওর বাবার এত সুন্দর কথাগুলো শুনে শিন ইমোশনাল হয়ে পড়ে। পরের দিন সকালে যখন শিন ঘুম থেকে ওঠে সে ডিংয়ের কল পেয়ে যায়, আর ডিংয়ের কলটা রিসিভ করতেই ডিং ওকে বলে তুমি অনলাইনটা চেক করে দেখো ইউ তোমার জন্য কি করেছে। শিন যখন ইন্টারনেট চেক করে তখন ও বুঝতে পারে ইউ ওর জন্য একটা পোস্ট তৈরি করেছে, যেখানে সে এটাই বলেছে যে সে শিনকে খুব বিশ্বাস করে। পোস্টটা দেখা মাত্রই শিন ইউ এর বাড়িতে চলে আসে আর ওকে জিজ্ঞাসা করে তুমি এরকম কেন করেছো, তোমার কি আমার কথা চিন্তা হচ্ছে? দেখো আমি যা কিছু করেছি আমার কোম্পানির লাভের জন্যই করেছি, আর তাছাড়াও আমি সত্যিই তোমাকে বিশ্বাস করি, তোমাকে সাপোর্ট করতে চাই বলেই তো এরকম পোস্টটা করেছি। শিন বলে কিন্তু এতে তোমার কোম্পানি। তখন ইউ ওকে চুপ করিয়ে দেয় আর বলে কোম্পানির ব্যাপারে তোমাকে চিন্তা করতে হবে না, সেগুলো সব আমিই সামলে নেব। এরপর ইউ কোম্পানিতে গিয়ে তার কাজ শুরু করে দেয়, এইসব অ্যাকাউন্টগুলোকে বন্ধ করে দেয় যেগুলো শিনের নামে উল্টোপাল্টা কথা বলছিল। সেদিন যখন শিন বাড়িতে বসে কাজই করছিল ইউ ওকে ফোন করে আর বলে যে সেই নোভেলের অথারকে খুঁজে পেয়ে গেছি, সে তোমার খুব ক্লোজ, তোমরা কলেজে একসঙ্গে পড়তে, আর তার নাম হলো সুন জাইফিং। নামটা শুনেই শিন ওকে চিনতে পেরে যায়। এরপরেই শিন ইউকে একটা আইডিয়া দেয়, এই আইডিয়াটায় কাজ করতে গেলে একটু রিস্ক আছে, কিন্তু ইউ এতে কাজ করতে রাজি হয়ে যায়। পরের দিনই শিন একটা পোস্ট করে যাতে ও লেখে সরি আমি তোমাদেরকে অনেক ওয়েট করিয়েছি, কিন্তু আমি তোমাদেরকে বলতে চাই আমার কাছে ওই নোভেলের একটা মেনুস্ক্রিপ্ট আছে, তোমরা চাইলে আমি তোমাদের কাছে এই কপিটা শেয়ারও করে দিতে পারি, আর কপিটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে যে এই নোভেলটা সত্যিই আমার। শিন এই পোস্টটা করা মাত্র সবাই শিনকে সাপোর্ট করতে শুরু করে আর সবাই শিনের কথা বিশ্বাসও করে নেয়। এদিকে আমরা সুন জাইভিংকে দেখব সেই কোম্পানির প্রডিউসারের সঙ্গে কথা বলছিল। প্রডিউসার ওকে বলে তুমি একদম শিওর তো যে তোমার কাছে মেনুস্ক্রিপ্টটা আছে? সুন জাইভিং বলে হ্যাঁ একদম শিওর। আর আমরা এখানে এটাও জানতে পারবো যে এই প্রডিউসার আগে থেকেই জানতো সুন জাইভিংই শিনের নোভেল কপি করেছে। প্রডিউসার ওকে বলে তোমার কাছে যদি মেনুস্ক্রিপ্টটা আছে তুমি আগে আপলোড করে দাও, তাহলে আবার সবাই আমাদের সাপোর্টে চলে আসবে। সুন জাইভিং এরকমটা করতে না চাইলে প্রডিউসার ওকে হুমকি দিতে থাকে, তাই ও রাজি হয়ে যায়। একটা ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি সুন জাইভিং যখন শিনের ক্লাসমেট ছিল সেই সময়ই একদিন তাড়াহুড়োয় শিন মেনুস্ক্রিপ্টটা ছেড়ে দিয়ে চলে আসছিল, আর তাই তো সুন জাইভিং সেটা পেয়ে গেছিল। সুন জাইভিং এর পোস্ট দেখে শিন দুঃখ হওয়ার পরিবর্তে খুশি হয়, কারণ এইসব কিছু তাদেরই প্ল্যানিং ছিল যাতে সুন জাইভিং এগিয়ে গিয়ে আসল মেনুস্ক্রিপ্টটা আপলোড করে দেয়। এরপর শিন এবং ইউ সুন জাইভিং এর সঙ্গে দেখা করতে যায়। সুন জাইভিং খুব অ্যারোগেন্ট ভাবেই বলে তোমরা আমাকে এখানে কেন ডেকেছো? জানোই তো আমাদেরকে যদি এইভাবে একসঙ্গে কেউ দেখে ফেলে তাহলে কত বড় ইস্যু হয়ে যাবে, কারণ তুমি আমার নোভেল কপি করেছো। শিন বলে সেটা তো তুমিও ভালো করে জানো কে নোভেলটা কপি করেছে। এটা বলেই শিন ডায়েরিতে একটা সাইন করে আর সুন জাইভিংকে দেখতে দেয়। সুন জাইভিং দেখে কিছুই বুঝতে পারেনি, তাই শিন বলে আরে ডায়েরির পেজটাকে উল্টে দেখো। ডায়েরির পেজটাকে উল্টানোর পর ও বুঝতে পারে এটা তো ত্যাংশিন লেখা আছে। আর এখানেই একটা ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি শিন এই সাইনটা তার বান্ধবীর কাছ থেকে শেখার পর সে তার প্রথম মেনুস্ক্রিপ্টে এই সাইনটা করে রেখেছিল। এবার সুন জাইভিং ঘাবড়ে যায় আর ওর হাত ধরে বলে প্লিজ তুমি আমাকে শু করো না, তাহলে তো আমার কেরিয়ার শেষ হয়ে যাবে, আমি আর কোনোদিন নোভেলই লিখতে পারবো না। কিন্তু শিন এখানে ওর কথার কোনো উত্তর না দিয়েই চলে যায়। এরপরে শিন ইউ এর সঙ্গে কথা বলে আর বলে আমি সুন জাইভিংকে শু করতে চাই না, কারণ আমি চাই না তার কেরিয়ার খারাপ হয়ে যাক। আমি শুধু ওর কাছ থেকে আমার মেনুস্ক্রিপ্টটা ফিরিয়ে নিতে চাই, তাহলেই আর কোনো সমস্যা থাকবে না। এটা শুনে ইউ বলে তুমি যেটা বলবে সেটাতেই আমি তোমাকে সাপোর্ট করব। পরের দিন মিস্টার লু এর সঙ্গে ইউ এর কন্ট্রাক্ট সাইন হয়ে যায়, আর এই কন্ট্রাক্ট সাইনের দিন ডিং শিনকেও সঙ্গে এনেছিল। তারপর সে বলে আমার ফিউচার সিস্টার ইন ল যে একজন রাইটার, আমার দাদা একজন প্রডিউসার, আর আমি একজন অ্যাক্ট্রেস, বলো আমাদের ফ্যামিলিটা কত সুন্দর। ওর কথা শুনে মিস্টার লু বলে আমার মনে হচ্ছে আমি এখানে এক্সট্রা ক্যারেক্টার। এরপর শিন সবাইকে ডিনার ট্রিট দেয়। তখনই মিস্টার লু এর কাছে ফোন আসে যে অ্যাক্ট্রেস জিয়াও শিনের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে,
যেটা শুনে সবাই আরো খুশি হয়ে যায়। ডিনারের পর শিন এবং ইউ একসঙ্গে বাড়ি ফেরে। শিন যখন তার বাড়ির দরজা বন্ধই করতে যাচ্ছিল, ইউ আটকে দেয় আর বলে, আজকে এত খুশির দিনে তুমি কি আমাকে 30 মিনিট সময় দিতে পারবে না? শিন বলে, আমি তো এত সময় তোমাকে দিতে পারবো না। তখন ইউ বলে, ঠিক আছে 20 মিনিট। এটা বলেই ও বাড়ির ভেতরে চলে যায়। ইউ বাড়ির মধ্যে গিয়ে শিনের লেখা স্ক্রিপ্ট পড়তে শুরু করে। শিন প্রথমটায় ওকে স্ক্রিপ্ট দেখাতেই রাজি হচ্ছিল না। তখন ইউ বলে, তুমি এটা ভালো করে মনে রাখো, আমি কিন্তু তোমাদের প্রজেক্টের প্রডিউসার। আর তাছাড়া তুমি নিজের উপর আত্মবিশ্বাস রেখো যে তুমি স্ক্রিপ্টটা ভালোই লিখেছো। এগুলো বলতে বলতে ইউ ওর অনেকটাই ক্লোজ হয়ে যাচ্ছিল। তখন শিন ওকে বলে, তোমাকে মনে করিয়ে দিই, তোমার হাতে আর মাত্র 5 মিনিট সময় আছে। যেটা শুনে ইউ বলে, না আমি আরো সময় চাই। তখন শিন বলে, আমি তোমাকে এবার থেকে প্রতিদিন 30 মিনিট সময় দেব। যেটা শুনে ইউ খুব খুশি হয়ে যায়। পরের দিনটা ছিল ডিংয়ের বার্থডে, আর যেখানে সে শিনকেও ইনভাইট করেছে। ডিং ইউকে এটাও বলেছে যে পার্টিতে ও এবং শিন যেন ম্যাচিং ড্রেস পরে আসে। এবার ম্যাচিং ড্রেস পরে আসার জন্য শিন কি পরবে সেটা আগে জানতে হবে। তাই ইউ শিনের বাড়িতে চলে যায় আর শিনকে কথায় কথায় জিজ্ঞাসাও করে ফেলে পার্টিতে ও কি পরবে। শিন তো বলেই দেয় যে আমার বান্ধবী ডিজাইনার, সে অলরেডি আমার জন্য একটা ভালো ড্রেস পাঠিয়ে দিয়েছে। যেটা শুনে ইউ ভাবে ড্রেসটা আমাকে দেখতে হবে, আর সে অনেক চেষ্টা করার পর শিন কি ড্রেস পরবে সেটা দেখেই ফেলে। কিন্তু পরের দিন ও যখন রেডি হয়ে বেরিয়ে যায়, দেখে শিন তো অন্য কোনো ড্রেসই পরে এসছে। ইউ বেচারা আর কি করবে, ওভাবেই ওরা একসঙ্গে পার্টিতে চলে যায়। এরপর ইউকে তার কোনো কাজিন ডাকায় ইউ সেই দিকে চলে যায়, আর শিনও ইউহানের কাছে চলে যায়। কিছুক্ষণ পর ইউকে তার মা একটা মেয়ের সঙ্গে পরিচয় করাতে নিয়ে যায়, যাতে ইউ সেই মেয়েটার সঙ্গে ব্লাইন্ড ডেটে যেতে পারে। যেটা বুঝতে পেরে ইউ তার মাকে সাইডে নিয়ে গিয়ে বলে, মা তোমাকে আর এইসব কিছু করতে হবে না, কারণ এই পার্টির মধ্যেই একটা মেয়ে আছে যাকে আমি খুব পছন্দ করি, আর তাকেই আমি বিয়ে করতে চাই। এটা শুনে ওর মা জিজ্ঞাসা করে, মেয়েটা কোথায়, আমাকে দেখাও। ইউ যখন তার মাকে মেয়েটাকে মানে শিনকে দেখিয়ে দেয়, ওর মা তখনই শিনের সঙ্গে কথা বলবে ভাবছিল। তখন ইউই তার মাকে আটকে দেয় আর বলে, আরে মা, মেয়েটা এখনো আমাকে অ্যাকসেপ্ট করেনি, আমি তো এখনো পর্যন্ত তাকে পারসিউ করছি। এটা শুনে ওর মা বলে, ঠিক আছে তোমাদের ব্যাপার তোমরা বুঝে নাও। পার্টিতে যখন ইউ এর বাবা আসে, তখন ইউ এর মা তার বাবাকেও সবকিছু বলে দেয়, আর শিনকেও দেখিয়ে বলে যে এই মেয়েটাকে ইউ খুব পছন্দ করে। শিন এবং ইউহান যখন কথাবার্তায় বলছিল, ডিং ওদের কাছে আসে আর বলে, অনেক গেস্ট থাকার কারণে আমি তোমাদেরকে ঠিক করে সময় দিতে পারছি না। যেটা শুনে শিন বলে, কোনো ব্যাপার নয়, আমরা নিজেদের মতো এনজয় করছি। পার্টি শেষ হলে ওরা দুজনে একসঙ্গে বাড়ি ফিরে আসে। শিন ইউকে বাই বলে দিয়েই দরজা বন্ধ করে দেয়, আর বেচারা ইউ দাঁড়িয়ে থেকে যায়। কিছুক্ষণ পর ইউ ড্রেস চেঞ্জ করে আবারও শিনের বাড়ির দরজায় নক করে। শিন দরজা তো খোলে, কিন্তু ওকে ভেতরে আসতে দিচ্ছিল না। যেটা দেখে ইউ জোর করেই আবার বাড়ির ভেতরে চলে আসে। তখন শিন বলে, তুমি যদি এতটাই ফ্রি আছো তাহলে আমার কিছু কাজ করে দাও। এরপর ওরা দুজন মিলে একসঙ্গে স্ক্রিপ্ট লিখতে শুরু করে। কিছুক্ষণ পর ওদের বাড়ির বেড়ালটা এসে ওদের স্ক্রিপ্ট লেখায় গন্ডগোল বাঁধিয়ে দেয়। তারপরে শিন ইউকে বলে, তোমার সময়ও শেষ হয়ে গেছে, এবার তুমি বাড়ি যাও। কিন্তু ইউ ওর বাড়ি থেকে যেতে চাইছিল না, কারণ কালকে ইউর একটা বিজনেস ট্রিপ আছে। আর এটা জানতে পেরে শিন ওকে আর একটু সময় তার বাড়িতে থাকার পারমিশন দিয়ে দেয়। পরের দিন ইউ বিজনেস ট্রিপে চলে যায়। এদিকে শিনের বাবা মা ওর বাড়িতে হাজির হয়ে যায়। শিন ওদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কবে ফিরে যাবে? যেটা শুনে ওর মা বলে, আমরা তো সবে মাত্রই এলাম, আর এখন থেকেই তুমি যাওয়ার কথা বলছো? শিন বলে, আরে না না মা, আমি তো এমনিই জিজ্ঞাসা করছিলাম। পরের দিন শিন যখন অফিসেই ছিল, সে ইউ এর ব্যাপারে একটা নিউজ দেখতে পায়। নিউজে এটাই দেখাচ্ছিল যে ইউ কোনো একটা মেয়েকে কনগ্রাচুলেশন জানানোর জন্য গেছে। যেই নিউজটা দেখে শিন খুব জেলাস ফিল করে। এই নিউজটা শিনের বাবা মাও দেখে ফেলে। তারা ইউকে দেখে চিনতেও পেরে যায়, কারণ তারা এটা জানতো শিন ইউকে খুব পছন্দ করে, আর তার উপরে আবার ইউ ওকে রিজেক্টও করে দিয়েছে। কিছুদিন পর ইউ যখন বাড়ি ফিরছিল, তখন শিনের বাবা মাও সামনে থেকে আসছিল। ইউ ওদেরকে দেখে দাঁড়িয়ে যায়। শিনের বাবা মাও ইউকে দেখে চিনতে পেরে যায়, আর তারা যখন কিছু বলতেই চাইছিল, শিন বাড়ির দরজা খুলে ওর বাবা মাকে ভেতরে নিয়ে চলে যায়। তখন ওর বাবা জিজ্ঞাসা করে, এসব হচ্ছেটা কি, আর তোমার বস সামনের বাড়িতে কেন থাকে, আর ওই ছেলেটাই তোমাকে রিজেক্ট করে দিয়েছিল না? এদিকে শিনের মাও শিনের ব্লাইন্ড ডেটের জন্য অনেক ছেলে দেখাতে শুরু করে, যেগুলো দেখে শিন বলে, আমি আর ব্লাইন্ড ডেটে যাব না। তখন ওর বাবা বলে, ঠিক আছে, আমি তাহলে তোমার বসকেই সবকিছু জিজ্ঞাসা করছি, কেন তুমি এরকম করছো? শিন কোনো রকম করেই তার বাবাকে আটকে দেয়। তখন ওর মা বলে, তোমাকে তো একটা বেছে নিতেই হবে, হয় তুমি ব্লাইন্ড ডেটে যাও, তাহলে আমরা তোমার বসের কাছে গিয়ে এইসব কিছু জিজ্ঞাসা করছি। তখন শিন তার বাবা মার কাছে প্রমিস করে, ঠিক আছে আমি ব্লাইন্ড ডেটে যেতে রাজি। রাতে ইউ শিনকে টেক্সট করে বাড়ির বাইরে দেখা করতে ডাকে, কিন্তু শিন এর কোনো রিপ্লাইই দেয়নি।
পরের দিন সকালে শিন রেডি হয়ে ব্লাইন্ড ডেটের জন্য যাচ্ছিল। রাস্তায় সে ইউহানকে ফোন করে সমস্ত কথা বলেও, আর ঠিক এইসব কথাই গাও শুনে ফেলে। তাই সে এইসব কথাবার্তা তার বস মানে ইউকেও জানিয়ে দেয়। শিন তার ব্লাইন্ড ডেটের সঙ্গে দেখা করে, আর ওরা অনেকক্ষণ কথাবার্তাও বলে। ওর ব্লাইন্ড ডেট ওকে একটা ফুলের তোড়াও দেয়। পরে যখন শিন বাড়ি ফিরে আর দরজা লাগাতে যায়, তখন ইউ চলে আসে। সে ওকে দরজা লাগাতেই দিচ্ছিল না। হাতের ফুলের তোড়াটা দেখে জিজ্ঞাসা করে, এটা কি তোমার ব্লাইন্ড ডেট দিয়েছে? শিন বলে হ্যাঁ। ইউ বলে, প্লিজ তুমি আর ব্লাইন্ড ডেটে যেও না। যেটা শুনে শিন বলে, আগে যখন তোমার কোনো মেয়েকে পছন্দ ছিল, তাকে পার্সিউ করার জন্য আমি তোমাকে হেল্প করেছিলাম। পরে আমি তোমাকে পছন্দ করে তোমাকে যখন প্রপোজ করলাম, তুমি আমাকে রিজেক্ট করে দিয়েছিলে, আর এখন আমাকে ব্লাইন্ড ডেটে যেতেও বারণ করছো। তাহলে আমি করবো ওটা কি? এইগুলো শুনে ইউ ওকে মানানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে শিন তার বাবা মায়ের গলার আওয়াজ পেয়ে যায়। আর তাই তো শিন তাড়াহুড়ো করেই ইউকে তার বাড়ি পাঠিয়ে দেয়, আর নিজের বাবা মায়ের সঙ্গে তার বাড়িতে ফিরে আসে। পরের দিন ইউ যখন অফিসে যায়, তখন গাও ওকে অফিসে কি চলছে সেসব কিছু বলতে থাকে। আর তারপরে যখন শিনের ব্যাপার আসে, তখন ইউ জানতে পারে যে শিন আজকেও একটা ব্লাইন্ড ডেটে গেছে। এটা জানতে পেরেই ইউ এবং গাও শিনের ব্লাইন্ড ডেটের জায়গায় পৌঁছে যায়। সেটা একটা শপিং মল ছিল। তাই গাও ইউকে জিজ্ঞাসা করে, আমরা এত বড় শপিং মলে শিনকে কোথায় খুঁজে পাবো? যেটা শুনে ইউ বলে, আমরা ঠিক খুঁজে পেয়ে যাব। এটা বলে ইউ গাওকে নিয়ে সেই সব জায়গায় খুঁজতে শুরু করে যেই জায়গাগুলো শিনের খুব পছন্দ। আর ফাইনালি ওরা শিনকে একটা রেস্টুরেন্টের মধ্যে দেখতে পেয়ে যায়। কিন্তু ওরা সেখানে যেতে পারেনি, রেস্টুরেন্টটা ফুল হয়ে গেছিল। তাই ওদের দুজনকে বাইরেই বসে থাকতে হয়। খাওয়া দাওয়া শেষ করার পর শিন এবং লিন একসঙ্গে মুভি দেখতে যায়। ইউ এবং গাও মাস্ক এবং সানগ্লাস লাগিয়ে মুভি দেখতে চলে যায়। ওরা কাউন্টারে পৌঁছে শিনের এবং লিনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, কিন্তু ওখানকার স্টাফরা এইসব ব্যাপার বলতেই চাইছিল না, কারণ এগুলো তো প্রাইভেসির ব্যাপার হয়। কথা বলতে বলতে গাও তার মুখের মাস্কটা সরিয়ে দিয়েছিল। তখনই ওরা ইউ এবং গাওকে চিনে ফেলে। আর তাই তো ইউ এবং গাও যে মুভি দেখতে এসছে, এই ব্যাপারটা চারিদিকে ছড়িয়ে পড়ে, মানে উপর মহল পর্যন্ত ও ছড়িয়ে যায়। শিন এবং তার ব্লাইন্ড ডেট যখন লাইনেই দাঁড়িয়েছিল, কিছু লোককে ইউ এর ব্যাপারে কথাবার্তা বলতেও শোনে। তারা এটাই বলছিল যে ইউ না জানিয়ে হঠাৎ করে মুভি দেখতে এসছে, তার মানে হয়তো এখানকার কাজ কেমন চলছে সেটাই চেক করার জন্য এসছে। কথাটা শুনেই শিনের সন্দেহ লাগে, তাই সে ইউকে ফোন লাগায় আর ও কোথায় আছে জিজ্ঞাসা করে। কিন্তু ইউ তো আগে থেকেই প্রিপেয়ার ছিল। ওর ফোন আসতেই ফোনটাও সাইলেন্ট করে দেয়, আর ওরা দুজন শিনকে দেখে লুকিয়েও পড়ে। কিন্তু এত কিছু করার পরেও ওরা শিনকে মুভিতে আর ফলো করতে পারেনি, কারণ ততক্ষণে ওপর মহলের লোকেরা, মানে এই শপিং মলের ওনার এবং তার কিছু লোকেরা ওখানে চলে আসে। আর তারা ইউকে একটা মান্থলি মিটিং এর জন্য নিয়ে চলে যায়। শিন যখন এলিভেটরে করে বাড়ির দিকেই ফিরছিল, ইউ আগে থেকেই এলিভেটরের সামনে দাঁড়িয়েছিল। আর এলিভেটর খোলা মাত্রই ও এলিভেটরে উঠে যায় আর শিনকে জোর করেই কিস করে। প্রথমটায় তো শিন ওকে সরিয়ে দেওয়ার অনেক চেষ্টাই করছিল, কিন্তু তারপরেও হার মেনে নেয়। ফাইনালি যখন ইউ এর কিস করা শেষ হয়, তখন ইউ ওকে জিজ্ঞাসা করে, তুমি আমার সঙ্গে এরকম কেন করছো? আমি যখন অন্য মেয়েকে পার্সিউ করতে চেয়েছিলাম, তাতে তোমাকে সাহায্য করতে বলেছিলাম বলে, নাকি তোমাকে রিজেক্ট করে দিয়েছিলাম বলে? শিন বলে, আগে তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, কিন্তু আজকে যা করলে তাতে আমি বেশি কষ্ট পেয়েছি। এরপরে যদি তুমি কোনোদিন এরকম করো, তাহলে কিন্তু আমি তোমাকে মারবো। এটা শুনে ইউ শিনের হাত দিয়ে তার নিজের গায়ে মারতে শুরু করে, কিন্তু শিন এরকমটা করতেই চাইছিল না। যেটা থেকে ইউ বলে, কি হয়েছে, তুমি আমাকে মারতে পারছো না? ঠিক আছে, আমাকে কামড়ে নাও, এতে যদি তোমার রাগ ঠান্ডা হয়। সেটা শুনে শিন ওকে সত্যিই জোর করে কামড়ে দেয়। এতে ইউ এর হাতে রক্তও বেরিয়ে যায়। ইউ বলে, তুমি সত্যিই রুথলেস, এবার কি তোমার ভালো লাগছে? শিনের কোনো উত্তর না দিয়ে ওখান থেকে চলে যায়। পরের দিন শিনের বাবা মা তাদের বাড়ি ফিরে যায়। সেদিন যখন শিন মিস্টার লুয়ের সঙ্গে মিটিংয়েই ছিল, তখনই ওখানে ইউ চলে আসে। আজকের মিটিংয়ে ওদের মেন রোলের সঙ্গে সঙ্গে সাপোর্টিং ক্যারেক্টারও চুজ হচ্ছিল। মিস্টার লু ওদেরকে এই ক্যারেক্টারগুলোর ব্যাপারে আইডিয়া দিতে বলে। শিন এখানে লিনের নাম নেয়, আর লিনের ব্যাপারে কিছু ভালো ভালো কথাও বলে, যেগুলো শুনে ইউ খুব জেলাস ফিল করে, কারণ সে গাওয়ের কাছ থেকে এটা জেনে নিয়েছিল যে শিন যার সঙ্গে ব্লাইন্ড ডেটে গেছিল তার নাম লিন। মিটিং শেষে সবাই যখন উঠে চলে যায়, ইউ বোর্ডে লাগানো লিনের নামটা তুলে নেয় আর তার উপরেই রাগ দেখাতে শুরু করে। ইউ যখন এরকমই করছিল, শিন ওখানে চলে আসে আর লিনের নাম লেখা চিটটা ফেরত নিতে চায়, কিন্তু ইউ বলছিল যে আমি এটাকে ফেলে দেব। আর এইরকমটা করতে গিয়ে শিন যখন ইউ এর হাতের কামড়ের দাগটা দেখতে পায়, তখন জিজ্ঞাসা করে, এটাই কি ব্যথা করছে না? ইউ বলে, তোমার কি আমার কথা চিন্তা হচ্ছে? এটা শুনে শিন আবার ওকে কামড়াতে যাচ্ছিল, কিন্তু এবারে ইউ ওকে আটকে দেয়। লাঞ্চ ব্রেকে ওরা যখন সবাই লাঞ্চই করছিল, তখনই কথায় কথায় অনলাইনে সেই নিউজের ব্যাপারটাও উঠে আসে, যেটা শুনে ইউ জিজ্ঞাসা করে কিরকম নিউজ, কিন্তু কেউ আর ওকে কিছুই বলেনি। পরে অফিস ফিরে গাওয়ার কাছ থেকে জানতে পারে ওর ব্যাপারে একটা নিউজ ছড়িয়ে গেছিল,
আর লোকেরা সেটা নিয়ে এখন অনেক কথা বলছে। কথাটা জানার পরেই ইউ ভাবে, তাহলে কি শিন এজন্যই আমাকে ইগনোর করছে? সেদিন রাতে যখন লিন শিনকে ডিনারে নিয়ে যায়, সেখানে শিন বলেই দেয় আমি অন্য কাউকে পছন্দ করি। লিন বলে হ্যাঁ আমি জানি, সেটা ইউ তো। শিন বলে তুমি কি করে জানলে? তখন লিন বলে আমি সেদিন শপিং মলে ইউকে দেখেছিলাম যে তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। ডিনারের পর লিন শিনকে বাড়ি ছাড়তে আসে আর ওকে একটা ফুলের তোড়াও দেয়। আর ঠিক সেই সময় ইউও ওখানে চলে আসে। সে প্রথমে লিনের সঙ্গে হ্যান্ডশেক করে আর তারপর সে ইচ্ছে করেই শিনকে তার হাতটা দেখিয়ে বলে তুমি সেদিন খুব জোরেই কামড়ে দিয়েছিলে। ওকে এইরকম কথা বলতে দেখে শিন ভাবে ওর কি এই কথাটা এখানেই বলতে হলো। তারপর ওরা দুজন একসঙ্গে বাড়ির দিকেই যায়, যেখানে ইউ শিনকে বলেই ফেলে যে আমি খুব ভুল করেছিলাম যে তোমাকে আগে রিজেক্ট করে দিয়েছিলাম, আর জানো এখনও আমার সেই কথাটা ভাবলে খুব খারাপ লাগে। তখন শিন বলে তুমি কি একবারও ভেবে দেখেছো তুমি যখন আমাকে রিজেক্ট করে দিয়েছিলে তখন আমার কেমন লেগেছিল? ইউ বলে প্লিজ আমাকে আরেকটা সুযোগ দাও, আমি তোমাকে সত্যিই খুব পছন্দ করি, এবারে তোমাকে রিজেক্ট হওয়ার ভয় পেতে হবে না, আমিই তোমাকে প্রপোজ করতে চাই। পরের দিন এইসব কথা শিন ফোন করে ইউহানকে বলতে থাকে, যেগুলো শুনে ইউহানও ওর জন্য খুব খুশি হয়। কিন্তু তখনই কিছু লোক এসে ইউহানের দোকানে ঝামেলা করতে থাকে। ইউহান ফোনটা তখনও কাটেনি, তাই শিন ওদের কথা শুনতে পাচ্ছিল, কিন্তু ইউহান কান থেকে ফোনটা নামিয়ে দিয়েছিল, তাই সে ইউহানের সঙ্গে কথা বলতে আর পারছিল না। তাই ও তাড়াহুড়ো করেই ইউহানের দোকানে চলে আসে, যেখানে ওদের মধ্যে এখনো ফাইট শুরু হয়নি। আসলে আগের দিন একটা কাস্টমার এসে ওদের দোকানের ছবি তুলছিল, যেটা ইউহান বারণ করছিল, কারণ এই রকম করে ছবি তুললে ওর ডিজাইন চুরি হয়ে যেতে পারে। আর মহিলাটি যে ডিজাইন চুরি করছে না তার জন্য ইউহান এবং শিন দুজনেই ওকে দিয়ে একটা ড্রেস কিনিয়েছিল, আর আজকে সেই মহিলা এসছে সেই ড্রেসের রিফান্ড আনতে। ওরা রিফান্ড দিতে না চাইলেই সেই মহিলাটির আনা লোকগুলো ওদেরকে মারতে শুরু করে, যেগুলো দেখে ইউহান রিফান্ড করতে রাজি হয়ে যায়। কিন্তু শিন ওকে বলে এরকম করার মোটেও দরকার নেই, যেটা শুনে একটা লোক ওকে থাপ্পড় মারতেই যাচ্ছিল, কিন্তু তখনই ওখানে ইউ চলে আসে। ইউ সেই লোকগুলোকে আগে অনেক মারে, আর তারপরে সে শিনের কাছে এসে শিনকে ওখান থেকে হসপিটালে নিয়ে যায়। ওরা যখন হসপিটালেই ছিল, শিন ইউকে জিজ্ঞাসা করে তুমি কি করে এইসব কথা জানতে পারলে? শিন বলে আমি যখন তোমাকে ফোন করেছিলাম ফোনটা ইউহান রিসিভ করেছিল, আর সেই আমাকে সব কথা বলে দিয়েছিল। তারপর শিন তার নিজের ব্যান্ডেজ করা হাতটা দেখে আর বলে এরপর থেকে আমি আর কাজ করব কিভাবে? ইউ বলে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি আমাকে বলে দিও কি করতে হবে, আমি সবকিছু টাইপ করে দেব। পরের দিন শিন যখন বাড়ি চলে আসে, ওকে দেখতে ডিং এবং ইউহান দুজনেই এসেছিল। শিন ইউহানকে বলে দেয় এই ব্যাপারে যেন আমার বাবা মা না জানতে পারে, আমিই বরং মাকে একটা ফোন করে দিচ্ছি। এটা বলে ইউ যখন ফোনটা করতে যায়, দেখে ওর ফোনটা তো ভেঙেই গেছে। ওর ফোন ভেঙে গেছে বলে ইউ ওর জন্য এক নতুন ফোন কিনে আনে। কিছুক্ষণ পর ওকে দেখার জন্য মিস্টার লু এবং হাও চলে আসে। মিস্টার লু ওকে বলে তোমার যখন হাতের সমস্যা হয়েছে তাহলে তোমাকে এখন আর স্ক্রিপ্টের কাজ করতে হবে না, আমরা 2 সপ্তাহ স্ক্রিপ্টের কাজটাকে ডিলে করে দিচ্ছি। কিছুক্ষণ কথাবার্তা বলার পর সবাই ওখান থেকে যেতে শুরু করে। ওরা চলে যাওয়ার পর ইউ সকাল থেকে রাত পর্যন্ত শিনের খুব কেয়ার করতে থাকে। শিনকে তার হাত দিয়ে কিছুই করতে দিচ্ছিল না। শিন ওকে বলে আমি স্ক্রিপ্টের একটা জায়গায় এসে আটকে গেছি, সেখানে তারা যখন আলাদা হয়ে যাবে তাদের মধ্যে কিরকম ইমোশন থাকবে সেটাই আমি বুঝতে পারছি না। এটা শুনে ইউ ওকে বলে আরে চিন্তা কেন করছো, তুমি সুস্থ হয়ে গেলে তোমাকে আমি একটা জায়গায় নিয়ে যাব। কিছুদিন পর ইউ শিনকে একটা হসপিটালে নিয়ে যায় আর সেখানে একটা বয়স্ক কাপলকে দেখায়। আর ওদের কথাবার্তা কিছুক্ষণ শোনার পরই শিন বুঝতে পারে যে তার নোভেলে এবার কিরকম ইমোশন দরকার। এদিকে কোম্পানিতে ফেং সবাইকে জানিয়ে দেয় যে 2 মাসের মধ্যে শুটিং শুরু হয়ে যাবে। এই আনন্দে শিন ওদেরকে একটা ট্রিটও দেয়। পরের দিন ডিংয়ের একটা ইন্টারভিউ ছিল, আর এটাই ওর জীবনের প্রথম ইন্টারভিউ, তাই ডিং খুব সুন্দরভাবে রেডি হয়। ডিংকে এত সুন্দর দেখাচ্ছিল মিস্টার লু ওকে দেখতেই থাকে, আর ডিংও মিস্টার লুকে। আর ওদেরকে এরকম করতে দেখে শিন পাশ থেকে হাতের তালি দেয় আর বলে তোমরা এইভাবে স্ট্যাচু কেন হয়ে গেলে? তারপর ওরা সবাই ইন্টারভিউয়ের জায়গায় পৌঁছে যায়, যেখানে সেই মেয়েটাও চলে আসে যার সঙ্গে কিছুদিন আগে ইউকে নিউজে দেখা যাচ্ছিল। সেই মেয়েটা ইন্টারভিউতে তো এইটা বলে যে আমি এখানে মেন ক্যারেক্টার নই, আমি তো গেস্ট হিসেবে আসবো। আর প্রথমবার ইউ যখন এই মুভির কথা আমাকে বলেছিল আমার তখনই মুভিটা খুব পছন্দ হয়ে যায়। ইন্টারভিউ শেষ হওয়ার পর শিন ইউকে এইসব ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে থাকে। তখন ইউ বলে তুমি কি ওই মেয়েটাকে দেখে জেলাস ফিল করছো? শিন বলে আমি কেন জেলাস হব? ইউ বলে আরে ও শুধুমাত্রই আমার একটা বন্ধু, আর কিছুই নয়। পরের দিন ইউহান মিস্টার লুয়ের কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায়, যাতে সে হিরোইনদের জন্য ড্রেস ডিজাইন করতে পারে, আর ইন্টারভিউতেও পাশও হয়ে যায়। ইউ যখন বিজনেস ট্রিপে গিয়ে একটা মেয়ের সঙ্গে কন্ট্রাক্ট সাইনে ব্যস্ত ছিল, হাও সেই মুহূর্তে ছবি তুলে শিনকে পাঠিয়ে দেয়, যেটা থেকে শিন খুব জেলাস হয়ে যায়। তাই তো পরে যখন ইউ ওকে টেক্সট পাঠায় শিন ওর কোনো রিপ্লাই দেয়নি।
পরের দিন শিন ইউকে পিক করতে যায়, কিন্তু রাস্তায়ও ও ঠিক করে ইউয়ের সঙ্গে কথাই বলছিল না। বাড়ি ফেরার পরেও ঠিক করে কিছু বলতেই চাইছিল না যে কেন ও রাগ করেছে। ওদের কথাবার্তার মাঝখানেই হাও ইউকে ফোন করে আর বলে, তোমার এবং শিনের মধ্যে সব ঠিক হয়ে গেল? আমি তো ভেবেছিলাম কালকে ছবিটা পাঠানোর পর শিনা তোমার সঙ্গে ঠিক করে কথাই বলবে না। যেটা শুনে ইউ অবাক হয়ে জিজ্ঞাসা করে, কিরকম ছবি? হাও বলে, কালকে যখন তুমি কন্ট্রাক্ট সাইন করছিলে সেই মুহূর্তের ছবিই তো আমি শিনকে পাঠিয়েছি। আর এবারই ইউ বুঝে যায় যে শিন কেন রাগ করেছে ওর ওপর। এরপর ইউ শিনকে এইসব ব্যাপারগুলো বুঝিয়ে বলার চেষ্টাও করে, কিন্তু শিন ওর কোনো কথা না শুনে নিজের রুমে চলে যায়। শিন যখন চলে গেছিল তার ফোনটা সে ওখানেই ছেড়ে গেছিল। তাতে একটা আইডি খোলা ছিল, যেখানে সে তার ইউ এর সঙ্গে দেখা হওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত সব কথা লিখে রেখেছিল। আর সেগুলো পড়েই তো ইউ বুঝতে পারে শিন ওকে 4 বছর ধরে পছন্দ করে। শিন যখন তার রুম থেকে বাইরে বেরিয়ে আসে দেখে ইউ তখনও সেখানে আছে। ইউ ওকে বলে, প্রথমবার আমি তোমায় কোথায় দেখেছিলাম? শিন বলে, প্রথমবার তুমি আমাকে দেখেছিলে যখন আমার বান্ধবীকে তুমি পারসিউ করতে চাইছিলে। ইউ বলে, না, প্রথমবার আমি তোমাকে আমাদের কোম্পানির এন্ট্রান্সে দেখেছিলাম, যেখানে তুমি আমাকে দেখে স্মাইল করছিলে। যেটা শুনে শিন তো অবাক হয়ে যায়, কারণ ইউ এরও এই কথাটা মনে আছে। এরপর ইউ ওকে জড়িয়ে ধরে বলে যে তুমি আমাকে 4 বছর ধরে পছন্দ করো, কিন্তু একদিনের জন্য আমি সেটা বুঝতে পারিনি। আমাকে একবার সুযোগ দাও, আমি তোমাকে আর কখনোই কষ্ট দেব না, তোমাকে সবসময় খুশি রাখবো। আর এখানেই ওদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়। পরের দিনটাই ছিল শিনের বার্থডে দিন শিন একটা পার্টি রেখেছিল। সেই পার্টিতে সবাই তো এসেছিল, কিন্তু ইউ আসেনি। তাই তো ওর খুব মন খারাপ হয়ে যায়। মন খারাপ করে যখন ও বাইরে আসে দেখে এলিভেটর থেকে ইউ এবং হাও বেরোচ্ছে, যেটা দেখে শিন খুব খুশি হয়ে যায়। কিন্তু ওদেরকে 1 ঘন্টার মধ্যেই এখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ ইউ এর একটা বিজনেস ট্রিপ আছে। এরপর ইউ এবং শিন আলাদা করে শিনের বার্থডে সেলিব্রেট করে। আর বিজনেস ট্রিপে যাওয়ার আগে ওকে জড়িয়ে ধরে বলে, আমি কিছুদিনের মধ্যেই ফিরে চলে আসব, তুমি আমার জন্য ওয়েট করো কিন্তু। এতে শিনও রাজি হয়ে যায়। ট্রিপ থেকে ফিরে আসতেই টিং ওকে ফোন করে বকতে শুরু করে আর বলে, দাদা তুমি খুবই বোকা। বার্থডের দিন শিন তোমার জন্য ওয়েট করেছিল, আর তুমি তাকে কোনো গিফটও দাওনি, কোনো রকম সারপ্রাইজও দাওনি। তুমি তাকে প্রপোজ করতে চাও না? এবার ইউও বুঝে যায় যে সে কত বড় ভুল করে ফেলেছে। তাই তো সে শিনকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্ল্যানিং করতে শুরু করে। সেদিন মিটিংয়ে মিস্টার লু এবং ইউ এর মধ্যে ঝামেলাই হয়ে যায়। আসলে একটা শুটিংয়ের জায়গা মিস্টার লু ঠিক করে রেখেছিল, কিন্তু ইউ সেখানে শুটিং করতে যেতেই চায় না। শিন এবং ডিং ওদের দুজনকে মানানোর অনেক চেষ্টাই করে, কিন্তু ওরা কিছুতেই একমত হচ্ছিল না। ফাইনালি ইউ একটা জায়গা দেখায় যেখানে সে শুটিংয়ের জন্য যেতে চায়, আর এতে মিস্টার লুও রাজি হয়ে যায়। পরের দিনই ওরা সবাই মিলে শুটিংয়ের জায়গায় পৌঁছে যায়। জায়গাটা সবার বেশ পছন্দও হয়ে যায়। ওখানে পৌঁছে সবাই নিজেদের মতো করেই ঘুরতে শুরু করে। এরকম করতে গিয়ে সবাই আলাদা হয়ে যায়। ইউ এবং শিন যখন আলাদা করে ছবি তুলছিল, তখনই ওদের ফটোগ্রাফার লুফেংকে ওরা দেখতে পায়। লুফেং একটু সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছিল, যেটা দেখে ইউকে সাবধানও করে যে সামনের দিকে বেশি এগিয়েও না, কারণ জলে পড়ে যেতে পারো। আর সত্যিই তাই হয়। কিছুক্ষণ পর ওরা লুফেংকে আর খুঁজেই পাচ্ছিল না। সে জলে পড়ে গেছে বুঝতে পেরে ইউও জলে ঝাঁপিয়ে পড়ে। এদিকে শিন এতটাই ঘাবড়ে গেছিল যে সে বাকি সবাইকে ডাকতে যায় ওদেরকে সাহায্য করার জন্য। তখন লুওকে শান্ত করার চেষ্টা করে আর বলে, ইউ এর কিছুই হবে না, ও ঠিকই থাকবে আর ফটোগ্রাফারকেও বাঁচিয়ে আনবে। আর সত্যি সেটাই হয়। ইউ লুফেংকে নিয়েই জল থেকে বেরিয়ে আসে, কিন্তু এইরকমটা করতে গিয়ে ওর অনেকটা পরিশ্রম হয়ে গেছিল, তাই পাড়ে চলে আসার পরে সেও জ্ঞান হারায়। ইউ এর এই অবস্থা দেখে শিন ওকে জড়িয়েই ধরে, আর সে কিছুতেই ইউকে ছাড়ছিলই না। ইউকে বারবার বলতে থাকে, আমি একদমই ঠিক আছি। শিন বলে, চলো আমরা কাপল হয়ে যাই। ইউ বলে, সেটা কি করে হতে পারে, আমি তো এখনো তোমাকে প্রপোজও করিনি। শিন বলে, আমি ওইসব কেয়ার করি না, আমি শুধু এটুকুই জানি আমি তোমাকে খুব পছন্দ করি। তারপর ও ইউকে কিস করে। কিস করার পর ওরা দুজনে একে অপরকে জড়িয়েও ধরে। সমুদ্রের পাড় থেকে ঘুরে আসার পর থেকেই ওদের মধ্যে রোমান্স শুরু হয়ে যায়। পরের দিনটাও ওরা খুব এনজয় করেই কাটায়, আর তারা সারা রাতই সমুদ্রের পাড়ে বসে বসেই কাটিয়ে দেয়। সকালে ইউ শিনকে বলে যে আমার লাভ কনফেস করার আগেই তুমি আমাকে হ্যাঁ বলে দিলে। যেটা শুনে শিন অবাক হয়েই বলে, তুমি কি আমাকে এখানেই প্রপোজ করবে ভেবেছিলে? ইউ বলে হ্যাঁ। যেটা শুনে শিন বলে, তাহলে আমাকে এক্ষুনি প্রপোজ করো। তখন ইউ ওর কথায় রাজি হয়ে শিনকে তার গার্লফ্রেন্ড হতে বলে, আর এতে শিনও রাজি হয়ে যায়। পরের দিনই সবাইকে এটা জানিয়ে দেওয়া হয় যে ড্রিম ফর ইউ এর শুটিং অফিসিয়ালি শুরু হয়ে যাচ্ছে। কিন্তু পরের দিন যখন ওদের শুটিং শুরু হয়, সেখানে ডিং এতটাই নার্ভাস ছিল যে সে একটাও টেক ঠিক করে নিতেই পারছিল না। যেটা দেখে মিস্টার লু ওকে বোঝাতে যায় যে কি করে ওকে শুটিং করতে হবে, কিন্তু বুঝিয়ে দিয়ে আসার পরেও ডিং ঠিক করে শুট করতেই পারছিল না। যেটা দেখে মিস্টার লু খুবই রেগে যায়, আর সে ইউকেও ফোন করে ডেকে নেয়।
ইউ তো ডিংকে বকতেই শুরু করে, যেটা দেখে শিন ওকে চুপ করিয়ে দেয়। আর তারপর ওকে সাইডে নিয়ে গিয়ে বোঝাতে শুরু করে যে এইভাবে বকলে সে আরো বেশি নার্ভাস হয়ে পড়বে। এটা শুনেই ইউ ওর ওপরেই রাগ দেখায় আর বলে এইসব কিছু তোমার কারণেই হয়েছে। এরপর যখন শিন ডিংয়ের কাছে ফিরে যায়, ডিং বলে আমার কারণে তোমার এবং দাদার মধ্যে ঝামেলা হয়ে গেল বলো। তখন শিন বলে তুমি এইসব কথা ভেবো না, দেখো সবকিছু ঠিক হয়ে যাবে। ডিংও ওকে বলে যে এবার দেখো আমি ঠিক করেই শুটিং করে নেব। আর সত্যিই তাই হয়। ডিং এবারে একটা টেকেই তার শুটিং কমপ্লিট করে নেয়। শুটিং কমপ্লিট করার পর ডিং মিস্টার লুকে জিজ্ঞাসা করে আমি কেমন অ্যাক্টিং করেছি। তখন মিস্টার লু ওকে বলে তুমি খুব ভালো অ্যাক্টিং করেছো। ওরা সবাই চলে যাওয়ার পর ইউ দেখে যে শিন ওর পেছনেই বসে আছে, কিন্তু ওর কিছু বলার আগেই এই ড্রামার হিরো শিনের কাছে এসে বলে যে তুমি যদি ফ্রি থাকো তোমার সঙ্গে আমি কিছু লাইন প্র্যাকটিস করতে চাই। আর এতে শিনও রাজি হয়ে যায়। আর এইগুলো দেখেই তো ইউ খুব জেলাস ফিল করে। কিছুক্ষণ পর ওদের যখন প্র্যাকটিস শেষ হয়ে যায় আর ছেলেটি যখন ওখান থেকে চলে যায়, তখন ইউ শিনের কাছে যায়। সে শিনকে বলে ওই ছেলেটা তোমার হাত ধরে কেন প্র্যাকটিস করছিল। শিন বলে তুমি কি জেলাস হচ্ছ। ইউ বলে হ্যাঁ হচ্ছি। এটা শুনে শিন তো একদমই চুপ করে যায়, কারণ সে ইউ এর কাছ থেকে এইরকম উত্তর আশাও করেনি। ইউ যখন শিনের হাতটা ধরেই রেখেছিল, তখনই একটা মেয়ে দূর থেকে ওদেরকে দেখে নেয় আর সে ফোন করে এই ব্যাপারে ইউ এর বাবাকেও বলে দেয়। যেটা জানতে পেরে ইউ এর বাবা তো খুব খুশি হয়। আর পরের দিনই ওরা শুটিং স্পটে পৌঁছে যায়, যেখানে ওরা প্রথমে মিস্টার লু এর সঙ্গে কথা বলে। আর তারপর যখন মিস্টার লু শিনের সঙ্গে ওদের পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করছিল, তখন ওরা বলে আমরা তো শিনকে আগে থেকেই জানি। এইটা শুনে শিন তার নিজের পরিচয় দেয় এবং নিজের নামটাও বলে দেয়। ইউ এর মা বলে এত ফর্মাল হওয়ার একদমই দরকার নেই, তুমি তো আমাদেরই পরিবারের একজন। যে এটা শুনে শিন শকড হয়ে যায় আর ভাবে যে একই পরিবার মানে। এদিকে ইউ এর বাবা মাও তখন চুপ করে থাকে, কারণ তারাও বুঝতে পারছিল না যে এরপর তারা কি বলবে। তখন মিস্টার লুই ব্যাপারটাকে সামলে নেয় আর বলে যে আসলে তোমার নামের সামনেও ট্যাং আছে, ওদের নামের সামনেও ট্যাং আছে, তাই তো তোমরা একই পরিবারেরই হলে। এটা শুনেই শিন একটু রিল্যাক্স হয়ে যায়। আর ইউ এর বাবা মাও বলে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ। ইউ এর বাবা মায়ের সঙ্গে দেখা হওয়ার পর থেকে শিনও একটু নার্ভাস হয়ে পড়েছিল, তাই সে ইউহানকে সব ব্যাপার বলছিল এবং জিজ্ঞাসাও করছিল যে ওদের কি আমাকে পছন্দ হয়েছে। ইউহান বলে তুমি এত চিন্তা করো না, তুমি শুধু এটা বোঝার চেষ্টা করো যে ওরা এখানে কেন এসছে। যেটা শুনে শিন ভাবে যে ইউ এর বাবা মা নিশ্চয়ই আমাদের রিলেশনের কথাটা জানে না, আমাদের রিলেশন তো এই মাত্র শুরু হয়েছে। রাতে ইউ এর মা শিনের সঙ্গে কথা বলার জন্য ওর রুমে চলে আসে, যেটা থেকে ইউহান ওদেরকে গুড নাইট বলে দিয়েই ওখান থেকে চলে যায়। আর ইউ এর মা তো কথা বলতে বলতে ভেতরেই চলে আসে আর সে নিজের মতো করে সোফায়ও বসে পড়ে। তখন শিনি এগিয়ে যায় ইউ এর মায়ের সঙ্গে কথা বলার জন্য। এরপর যখন ইউ এর ব্যাপারে ওদের কথাবার্তা শুরু হয়, তখন কথায় কথায় ইউ এর মা জিজ্ঞাসা করেই ফেলে যে তুমি কি কোনোদিন ইউ এর ছোটবেলার ছবি দেখেছো। এটা বলেই ইউ এর মা শিনকে ইউ এর ছোটবেলার অনেক ছবি দেখায়, যেগুলোর মধ্যে কিছু ছবি অনেক ফানিও ছিল। তাই তো শিন সেই সব ছবিগুলো নিজের ফোনেও নিয়ে নেয়। পরের দিন শুটিং স্পটে যাওয়ার পর ইউ যখন শিনের কাছ থেকে জানতে পারে যে তার মা তার ছোটবেলার কিছু ফানি পিক শিনকে দেখিয়ে দিয়েছে আর শিন আবার সেগুলোকে নিয়ে মজাও করছে, তখন সে তার মায়ের সঙ্গে আলাদা করে কথা বলতেই চলে যায়। ইউ তার মাকে বলে তুমি শিনকে কি করে সব ছবি দেখাতে পারো। ইউ এর মা তখন বলে আরে ওই ছবিগুলো দেখে শিন খুব মজা পাচ্ছিল, তাই তো আমি তাকে সব ছবিই দেখিয়ে দিয়েছি। ইউ এর মা তারপর ওকে বোঝানোর চেষ্টা করে যে শিন যদি তোমার ছবিগুলো দেখে তো কি হয়েছে, শিন তো এখন তোমার গার্লফ্রেন্ড তাই না। আর এইসব কথাগুলো সবাই শুনতে পাচ্ছিল, কারণ ইউ এর মায়ের হাতে একটা ওয়াকি টকি ছিল। আসলে এই ওয়াকি টকিটা মিস্টার লুই ইউ এর মাকে দিয়েছিল, কারণ ইউ এর মার যদি কিছু দরকার পড়ে এই ওয়াকি টকির মাধ্যমে সে মিস্টার লু এর সঙ্গে কথা বলতে পারবে। ইউ এটা দেখে নিয়েছিল যে ওর মায়ের হাতে একটা ওয়াকি টকি আছে, তাই সেই ওয়াকি টকিটা ধরেও মিস্টার লুকে বলে তুমি খুব ভালো কাজ করেছো। এদিকে সেটে থাকা সবাই শিনকে কনগ্রাচুলেট করতে শুরু করে তার নতুন জীবনের জন্য। ডিংও শিনকে কনগ্রাচুলেট করে আর বলে তুমি আজ থেকেই আমার সিস্টার ইন ল হলে। আজকে ইউ এর সঙ্গে তার মা বাবাও এখান থেকে ফিরে যাবে, তাই শিন ওদেরকে বাই বলতে আসে। প্রথমে ইউ এর বাবা মা শিনকে বাই বলার পর গাড়িতে গিয়ে বসে। ওরা চলে যাওয়ার পর শিন ইউকে জিজ্ঞাসা করে তুমি কি এখনো তোমার মায়ের উপর রেগে আছো। ইউ বলে দেখো না মা কি করলো, সবাই জেনে গেল আমরা এখন রিলেশনে আছি। যেটা শুনে শিন বলে তো কি হয়েছে, এতে আমার কোনো সমস্যা নেই, আর তাছাড়াও তোমার মা খুবই কিউট। এইটা শুনে ইউ যখন ওকে জড়িয়ে ধরতে চাইছিল, শিন ওকে বলে তোমার মা বাবা তো গাড়ি থেকে আমাদেরকে দেখছে। যেটা শুনে ইউ বলে দেখছে তো কি হয়েছে। এটা বলে ইউ শিনকে জড়িয়ে ধরে। ইউ এর মা বাবা যখন ব্যাপারটা দেখে তখন তারাও ওদের জন্য খুব খুশি হয়। পরের দিনে শুটিং সিনে ডিংকে দড়ির সাহায্যে ওপর নিচ করানো হচ্ছিল, আর ওকে এতবার ওপর নিচ করানো হচ্ছিল যে ডিং একটু ঘাবড়েই যায়।
কিন্তু এরপরেও সে তার অ্যাক্টিংটা খুব ভালো করেই করে। এরপর যখন ডিংকে নিচে নামানোই হচ্ছিল তখনই দড়িটা কেটে যায়, যেটা দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। এদিকে ডিং কোনো রকম করেই একটা রেলিং ধরে ফেলে, যেটা দেখে মিস্টার লুও ডিংকে সাহায্য করার জন্য দৌড়াতে শুরু করে। ডিং অনেকটা উঁচুতে ছিল, তাই এখান থেকে পড়লে ডিং এর সঙ্গে কোনো খারাপ কিছু হতে পারতো। তাই তো মিস্টার লু তাড়াহুড়ো করে ওপরে ওঠার চেষ্টা করে, আর এরকম করতে গিয়ে ওর হাতটাও কেটে যায়। কিন্তু তারপরেও সে ডিংকে বাঁচানোর জন্য ওপরে উঠেই পড়ে, আর তারপরে সে কোনোরকম করে ডিংকেও ওপরে তুলে নেয়। ডিং এতটাই ঘাবড়ে ছিল যে সে মিস্টার লুকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দেয়। এই ঘটনার পর থেকে মিস্টার লু এবং ডিং আরও ক্লোজ হয়ে যায়। ডিং এর শুটিং দেখার জন্য পরের দিন হাও শুটিং এর জায়গায় চলে আসে। দেখতে দেখতে ওদের শুটিং এর শেষ দিনও চলে আসে, আর শেষ দিনে ডিং এর একটা কিসের সিন ছিল। এরপর যখন ডিং এর শুটিং শুরু হয়ে যায় তখন হাও শিনের কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে তুমি কি এই সিনটা চেঞ্জ করতে পারো না। শিন বলে এই সিনটাকে তো চেঞ্জ করা যাবে না, কারণ এটাই শেষ সিন। যেই জায়গায় শুটিং হওয়ার কথা আছে সেই জায়গাটাই একটু সমস্যা হচ্ছিল, তাই মিস্টার লু ব্যাপারটা দেখার জন্য যায়। আর ক্যামেরাম্যানকে জিজ্ঞাসা করে যে আমরা কি এই জায়গাটা পরিবর্তন করতে পারি। তখন ক্যামেরাম্যানও রাজি হয়ে যায়। ডিং যখন সেই জায়গা থেকে নেমে আসার চেষ্টাই করছিল তখনই ওর জামায় পা লেগে ও আরেকটু হলেই পড়ে যেত, যেটা দেখে মিস্টার লু ওকে ধরে নেয়। কিন্তু এইরকমটা করতে গিয়ে ওদের অ্যাক্সিডেন্টালি কিস হয়ে যায়, আর যেটা দেখে ওখানে থাকা সবাই অবাক হয়ে যায়। শুটিং শেষ হওয়ার পর যখন ডিং তার মেকআপ রুমে বসেই ছিল তখন ইউহান ওকে জিজ্ঞাসা করে আজকে তোমার কিসিং সিন ছিল, কিন্তু এটাই তোমার প্রথম কিস তাই না, তাহলে সেটা তুমি শুট কিভাবে করলে। তখন পাশ থেকে শিন ওকে বলে ওর প্রথম কিসটা তো মিস্টার লুয়ের সঙ্গেই হয়ে গেছে। ইউহান তো এই ব্যাপারে কিছুই জানতো না, তাই সে জিজ্ঞাসা করে এটা কি সত্যি। ডিং এর এতটাই অকওয়ার্ড লাগছিল যে সে ওদের সবাইকেই চুপ করতে বলে। এদিকে আমরা মিস্টার লুকে দেখব যে তার এবং ডিং এর কিসের সিনটা বারবার করেই দেখছিল, আর দেখে দেখে স্মাইলও করছিল। শুটিং কমপ্লিট হয়ে গেছে তাই ওদের ফটোশুট চলছিল, যেখানে ইউ শিনের পাশে না দাঁড়িয়ে ডিং এর পাশে ছিল। তাই সে ডিংকে বলে তুমি এদিকে চলে আসো। তখন ডিং বলে তুমি কোনোদিন কোনো প্রডিউসারকে সাইডে দাঁড়িয়ে থাকতে দেখেছো। সেটা শুনে ইউ ওকে সাইডে করে দিয়ে সে নিজেই শিনের পাশে চলে আসে। শিন তো ওকে এরকম করতে বারণও করছিল, কিন্তু ইউ ওর কোনো কথাই শুনছিল না। একদিন মিস্টার লু এবং ডিং ডিনারে যায়, যেখানে মিস্টার লু ওকে একটা গিফট দেয়, যেটা ডিং যখন খুলতেই চাইছিল মিস্টার লু বলে তুমি বাড়ি গিয়ে এটা দেখবে। এতে ডিংও রাজি হয়ে যায়। বাড়ি আসার পর ডিং যখন গিফটটা ওপেন করে তখন ও দেখে বক্সের মধ্যে একটা হেয়ার পিন রাখা আছে, আর এই হেয়ার পিনটা দেখে ওর মনে পড়ে মিস্টার লু প্রথম যে মুভিটা শুট করেছিল সেই মুভিতে হিরো হিরোইনকে প্রপোজ করার সময় এইরকমই একটা হেয়ার পিন দিয়েছিল। তাহলে মিস্টার লু তাকে যে হেয়ার পিন গিফট করেছে তার কি মানে হতে পারে। এইদিকে শিনের মাও শিন এবং ইউ এর রিলেশনের ব্যাপারে সবকিছু জানতে পেরে গেছিল, তাই তো সে ফোন করেই শিনকে বকতে শুরু করে যে তুমি তো আমাদেরকে তোমার রিলেশনের ব্যাপারে বলার প্রয়োজনও মনে করনি। পরের দিন শিন এবং ইউ একসঙ্গেই শিনের বাড়িতে পৌঁছে যায়, যাতে তারা শিনের বাবা মাকে পটাতে পারে। তো শিনের বাবা মাও ওদের ওপরে প্রথমটাই খুব রাগী দেখাচ্ছিল, কিন্তু ধীরে ধীরে করে ইউ এবং শিন তার বাবা মাকে পটিয়েই ফেলে। শিনের বাবা ইউকে বলে যে আমি তোমাদেরকে ডেট করার পারমিশন দিতে পারি, কিন্তু তুমি কোনোদিন আমার মেয়েকে কষ্ট দিতে পারবে না। ইউ বলে আমি শিনকে কখনোই কষ্ট দেব না। সেদিন শিন তার স্কুলের রিইউনিয়ন পার্টিতে যায়, যেখানে ইউও যেতে চাইছিল, কিন্তু ইউকে শিনের বাবা আটকে দেয়। পার্টি শেষে শিন যখন বেরিয়ে আসছিল তখন সে দেখে যে বাইরে ইউ বসে আছে। ইউকে দেখে শিনের স্কুলের বন্ধুরা ভাবতে থাকে যে এই ছেলেটা কে, একে তো আমরা টিভিতে দেখেছি। কিন্তু তারপর যখন শিন ওর কাছে এগিয়ে যায় তখন ওরা বুঝেই নেয় যে এ শিনের বয়ফ্রেন্ড হবে। ইউ যখন তার নিজের পরিচয় শিনের বান্ধবীদের কাছে বলতেই যাচ্ছিল তখনই ওখানে শিনের ছোটবেলার ক্রাশ চলে আসে। সে ইউকে দেখে জিজ্ঞাসা করে এ কে। শিন তখন বলেই দেয় যে এ আমার বয়ফ্রেন্ড। তখন হানিয়াং বলতে শুরু করে যখন আমরা একসঙ্গে স্কুলে পড়তাম তখন তুমি সবসময় বলতে যে আমি যেখানে যাব তুমিও আমার পেছনে পেছনেই যাবে, কিন্তু আমার বাড়ির লোক আমাকে বিদেশে পাঠিয়ে দেওয়ায় তুমি আর সেটা করতে পারোনি। আর হানিয়াং যখন আরো কিছুই বলতে চাইছিল তখন ইউ ওকে আটকে দেয় আর বলে হ্যাঁ হতে পারে ছোটবেলায় শিন এরকম তোমাকে কিছু বলেছিল, কিন্তু তুমি শিনকে ছেড়ে দিয়ে চলে গেছিলে, আর এখন শিনের জীবনে আমি আছি। ইউ এর এইসব কথা শুনে শিনুকে অবাক দৃষ্টিতেই দেখতে থাকে। এরপর যখন ওরা দুজন কথা বলতে বলতেই যাচ্ছিল তখন ইউ শিনকে বলে তোমার পছন্দ একটুও পরিবর্তন হয়নি, যেটা শুনে শিন বলে তুমি কেন এরকম বলছো। তখন ইউ বলে তুমি নিজেই গেস করে নাও। শিন বলে ও বুঝেছি, কারণ তুমিও হ্যান্ডসাম এবং আমার ছোটবেলার ক্রাশও খুব হ্যান্ডসাম। এটা শুনে ইউ যখন রাগ করতেই যাচ্ছিল তখনই শিন ওকে কিস করে নেয় আর বলে ছোটবেলায় আমার যাই থাকুক না কেন আমি এখন শুধুমাত্রই তোমাকে ভালোবাসি। এটা বলেই ও যখন ইউকে আই লাভ ইউ বলে তখন ইউ ওকে জড়িয়ে ধরে। এরপর ওরা দুজন একসঙ্গেই ফায়ার ওয়ার্কস দেখে, যেটা ইউই শিনের জন্য অ্যারেঞ্জ করেছিল।
পরের দিনই শিন এবং ইউ শিনের বাবা মায়ের বাড়ি থেকে ফিরে আসে। কিছুদিন পর ওরা দুজন একসঙ্গে ইউ এর বাড়িতে যায়, যেখানে শিন যাওয়া মাত্রই ইউ এর মা ওকে একটা রেড এনভেলপ দিচ্ছিল, যেটা শিন অ্যাকসেপ্ট করতেই চাইছিল না। যেটা দেখে ইউ এর মা বলে, আরে আমি তো তোমাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ তুমি আমার ছেলেকে অ্যাকসেপ্ট করে নিয়েছো। রাতে ইউই শিনকে বাড়ি নিয়ে আসে, কারণ শিন ইউ এর মায়ের সঙ্গে মিলে অনেক ড্রিঙ্ক করে ফেলেছিল। তার এতটাই নেশা হয়ে গেছিল যে সে ঠিক করে হাঁটতেও পারছিল না। ইউ কোনো রকম করেই ওকে বাড়িতে নিয়ে আসে, আর এখানে শিন ইউ এর সঙ্গে একটু রোমাঞ্চ করে নেয়। পরের দিন ডিং মিস্টার লু এর অফিসে পৌঁছে যায়, যেখানে কেউই ছিল না, কারণ আজকে ছুটির দিন। কিছুক্ষণ পর ইউ এবং শিনও সেখানে যাবে। ডিং শিনকে মেসেজ করে বলে যে তাড়াতাড়ি করে এসো, এখানে কেউ নেই, আমি একাই মিস্টার লু এর সঙ্গে আছি। টেক্সটটা দেখে শিন ভাবে এটা একটা খুব বড় সুযোগ ডিং এবং মিস্টার লু এর জন্য। তাই ও ডিংকে বলে যে তোমার দাদার হঠাৎ করেই একটা বিজনেস ট্রিপ চলে এসছে, আর তাই আমরা যেতে পারবো না। তুমি যখন একা মিস্টার লু এর সঙ্গেই আছো, তাহলে এই সুযোগটাকে হাতছাড়া কেন করছো? ইউ জিজ্ঞাসা করে তুমি কার সঙ্গে টেক্সট করছো? শিন বলে ডিং টেক্সট করেছে, আর ও বলছে যে আজকে মিস্টার লু এর অন্য কোনো কাজ পড়ে গেছে, তাই মিস্টার লু আমাদের সঙ্গে মিটিং করতে পারবে না। ইউ বলে হ্যাঁ ঠিক আছে। এদিকে ডিংয়ের শিনের লাস্ট মেসেজ চেক করার আগেই মিস্টার লু ওখানে চলে আসে, আর ওরা আগের কিছু পুরনো ভিডিও দেখতে শুরু করে, যেখানে মিস্টার লু এর একটা ফোন কল চলে আসায় মিস্টার লু উঠে চলে যায়। ডিং যখন ভিডিওই দেখছিল, তখনই তার এবং মিস্টার লু এর সেই কিসের ভিডিওটাও বেরিয়ে পড়ে, যেটা দেখেই ডিং খুব নার্ভাস হয়ে পড়ে। সে তাড়াতাড়ি করেই ভিডিওটা বন্ধ করতে চাইছিল, যে এই ব্যাপারটা মিস্টার লুও দেখে ফেলে। তারপরে সে ডিংয়ের কাছে এসে ডিংকে বলে যে তোমার কি মনে হয় আমি এই ভিডিওটা কেন রেখেছি? তুমিও এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো যে আমি এটা কেন রেখেছি। এবার তুমি ডিসাইড করো যে তুমি এটা রাখতে চাও নাকি ডিলিট করতে চাও। এটা শুনে ডিং একটুক্ষণ চুপ করে থাকে, আর তারপরেই বলে যে আমি ভিডিওটা ডিলিট করতেই চাই না। আর এরপরেই ওরা একে অপরকে কিস করে। ইউ শিনকে প্রপোজ করার জন্য প্ল্যানিং করতে শুরু করে, কিন্তু সে তো শিনের আংটির মাপই জানতো না। তাই সে সেদিন শিনের বাড়িতে গিয়ে তার আঙুল মাপার চেষ্টা করছিল, কিন্তু সে কিছুতেই এটা করতে পারছিল না, কারণ শিন বারবারই তার হাতটাকে ইউ এর হাত থেকে সরিয়ে নিচ্ছিল। তখন ইউ একটা সরু দড়ি বের করে, যেটা দিয়ে সে শিনের আঙুলের মাপ নিতে পারবে, কিন্তু শিন আরেকটু হলেই সেটা দেখে ফেলছিল। তাই ইউ ওকে কিস করতে শুরু করে, আর এই চক্করে আঙুলের মাপ নেওয়াই হয়নি। তখন ইউহান ওকে সান্ত্বনা দিয়ে বলে তুমি এত চিন্তা করো না, আমি কিছু না কিছু ব্যবস্থা করেই নেব, কারণ শিন আমার বেস্ট ফ্রেন্ড। দেখতে দেখতে ডিংয়ের মুভির প্রিমিয়ারের দিনও চলে আসে, আর সেই প্রিমিয়ারের টিকিটটা এতটাই বিক্রি হয়ে যায় যে কিছু কাপল সেটা নিতেই পারেনি। আর মুভিটা রিলিজ হওয়ার পর বিলিয়ন বিলিয়ন মানুষ দেখতে শুরু করে। ইউ সেদিন শিনকে প্রপোজ করার জন্য তার বাড়িতে গেছিল, কিন্তু শিন কিছুতেই ইউ এর কাছ থেকে দূরেই যাচ্ছিল না। তাই ইউ ওকে বাহানা করেই বাইরে পাঠিয়ে দেয়, আর তারপর ডেকোরেশন শুরু করে দেয় যাতে সে শিনকে প্রপোজ করতে পারে। কিন্তু পুরোটা ডেকোরেট করার পর ও যখন আংটির বাক্স খোলে, দেখে বাক্সে তো আংটিই নেই। এটা দেখে ও খুব ভালো করে জিনিসপত্র চেক করতেও শুরু করে যাতে আংটিটা সে পেয়ে যায়, কিন্তু সে আংটিটা কোথাও পাচ্ছিল না। তাই সে পুরো ডেকোরেশন আবারও প্যাকিং করে নেয়, কারণ আংটি যখন নেই সে কি দিয়ে শিনকে প্রপোজ করবে। কিছুক্ষণ পর শিন যখন ওখানে আসে আর ইউকে এতটা ঘেমে থাকতে দেখে, তখন সে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে? ইউ বলে আরে কিছুই না, আমি একটু এক্সারসাইজ করছিলাম তাই আমি ঘেমে গেছি। একদিন ডিং লাইভ স্ট্রিমিং করে সবাইকে জানিয়েই দেয় যে মিস্টার লু তার বয়ফ্রেন্ড। ব্যাপারটা জেনে ডিংয়ের মা খুব খুশি হয়, কিন্তু ওর বাবা একটু রেগে গেছিল, আর সে এটাই বলছিল যে মিস্টার লু এর নিশ্চয়ই কিছু না কিছু তো মতলব আছে। ডিং ভেবেছিল যে এই ব্যাপারটা জানার পর ইউ নিশ্চয়ই রাগ করবে, তাই সে শিনকে দিয়ে ইউ এর মতামত জানার চেষ্টা করে। ইউ তখন শিনকে বলে আমি কেন রাগ করব, আমি তো বরং খুশি হয়েছি, কারণ মিস্টার লু খুবই ভালো ছেলে। কথাবার্তা বলার পর শিন যখন ঘুমোতে যাবেই বলছিল, ইউ ওকে ঘুমোতেই দেয়নি, আর তারপর ওর চোখে ব্লাইন্ডফোল্ড বেঁধে দিয়ে ওকে একটা জায়গায় নিয়ে যায়। শিন যখন তার চোখ খোলে দেখে যে ইউ তার জন্য সারপ্রাইজ রেডি করেছে, যেটা দেখে শিন খুব খুশি হয়। তারপর ওরা দুজন এয়ার বেলুনে করে ওপরের দিকে উড়ে যায়, যেখানে ইউ শিনকে ফায়ার ওয়ার্কসও দেখায়, আর সেই ফায়ার ওয়ার্কসে লেখা ছিল ম্যারি মি। এটা দেখে শিন যখন ইউ এর সঙ্গে কথা বলতেই চাইছিল, দেখে যে ইউ একটা আংটি নিয়ে হাঁটু মুড়েই ওর সামনে বসে আছে, আর তারপর সে শিনকে জিজ্ঞাসাও করে যে তুমি কি আমাকে বিয়ে করবে। এইটা দেখে শিন খুব খুশি হয়, আর আনন্দের সঙ্গেই সে ইউ এর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। তারপর ওরা দুজন কিসও করে। কিছুদিন পর ওরা দুজন ম্যারেজ সার্টিফিকেটও নিয়ে নেয়। এরপর ওরা দুজনই এই সার্টিফিকেটের ছবি অনলাইনে পোস্ট করে দেয়। পরের দিন শিন যখন ইউ এর অফিসে যায়, সবাই ওকে মিসেস ট্যাং বলতে শুরু করে, আর ইউ তো ওর জন্য স্পেশালি একটা আই কার্ডও তৈরি করেছিল। রাতে শিন এবং ইউ তাদের বন্ধুদেরকে বাড়িতে ডেকেছিল, যেখানে ডিং এবং মিস্টার লুও ছিল। হাও ওদেরকে কনগ্রাচুলেট করার পর সেই ভিডিওটা চালায় যেখানে ইউ শিনকে প্রপোজ করতেই পারেনি,
আর এই ব্যাপারে মিস্টার লুও আগে থেকে জানতো। আর সে তো বলে যে আমি এই প্রপোজালকে ব্যর্থতাই বলবো। আর তারপর সবাই সেই ভিডিওটা দেখে দেখে হাসতেই থাকে। ফাইনালি ওরা দুজন বিয়ের ড্রেস ট্রাই করতে যায়, যেখানে ইউশিনকে বলে তুমি যদি আমার জন্য 4 বছর অপেক্ষা না করতে তাহলে আমরা কখনো এখান পর্যন্ত পৌঁছাতেই পারতাম না। যেটা শুনে শিন বলে কে বলেছে, আমি যদি তোমার জন্য 4 বছর অপেক্ষা নাও করতাম তাও আমাদের দুজনের দেখা হয়েই যেত, কারণ এটাই আমাদের ভাগ্যে লেখা আছে। আর এরপর ওরা ওয়েডিং ফটোশুটও করে। আর এইভাবেই পুরো ড্রামাটা শেষ হয়ে যায়। তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের পুরো গল্পটা। থ্যাংক ইউ।